নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়, তালতলা হাই স্কুলের সহকারী শিক্ষক মহাশয়। আমি আজকে তোমাদের যে আসন্ন সেমিস্টার 4 পরীক্ষা যেটা শুরু হতে চলেছে, এই সেমিস্টার 4 পরীক্ষার যে বিজনেস স্টাডিজ বা কারবার সমীক্ষা, এই বিষয়ে প্রশ্নপত্রের ধরন, এটা নিয়ে তোমাদের সঙ্গে আমি একটু আলাপচারিতা করব। নমুনা প্রশ্নপত্র আমি তৈরি করে এনেছি, এটা আমি তোমাদের দেখাবো এবং তোমাদের সঙ্গে আমি একটু আলাপচারিতা করতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তার সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে। তারাই আমাকে সুযোগ করে দিয়েছে তোমাদের সঙ্গে মিলিত হবার। তারা অসাধ্য সাধন করেছে, অসাধ্য সাধন করেছে আমি বলবো, কারণ এত তারা ভিডিও সমস্ত বিষয়ের সেটা প্রতিদিন আসছে। তাদের একটাই লক্ষ্য বা উদ্দেশ্য, তোমরা যাতে এগিয়ে যাও, তোমরা যাতে জীবনে সাফল্য পাও, তাই তাদের চেষ্টার খামতি নেই। বাবারা মায়েরা, আমি শুরু করছি আমার অনুষ্ঠান, আমার ক্লাস। সেকশন এ তে তোমাদের থাকবে 2 নম্বরের প্রশ্ন, সেকশন বি তে থাকবে 3 নম্বরের প্রশ্ন এবং সেকশন সি তে থাকবে 5 নম্বরের প্রশ্ন। সেকশন এ তে তোমাদের বরাদ্দ হচ্ছে 10 নম্বর, আর এখানে তোমাদের সেকশন বি তে তোমাদের বরাদ্দ হচ্ছে 15 নম্বর। তাহলে 15 আর 10 25, আর সেকশন সি থেকে তোমাদের বরাদ্দ হচ্ছে 15 নম্বর, 3 5 15, হ্যাঁ 15 নম্বর। তাহলে কত হলো? 40 হলো। ঠিক আছে, তাহলে সেকশন এ থেকে তোমাদের বরাদ্দ হচ্ছে 10 নম্বর, সমস্ত 2 নম্বরের প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে, অল্টারনেটিভ থাকবে, 10 নম্বর বরাদ্দ। সেকশন বি থেকে তোমাদের সমস্ত 3 নম্বরের প্রশ্ন থাকবে, অল কোশ্চেন্স আর অফ 3 মার্কস, এন্ড ওখানে তোমাদের লিখতে হবে কটা? ওখানে তোমাদের লিখতে হবে হচ্ছে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে। সেখানে 3 into 5 মানে 15, তাহলে 15 আর 10 25 হয়ে গেল। আর 15 নম্বর থাকবে সেকশন সি থেকে, অর্থাৎ যেটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 3টে প্রশ্ন লিখতে হবে। এবার আমি শুরু করি। দেখো প্রথমেই কি বলছি, এখানে কোশ্চেনের ধাঁচটা লক্ষ্য করো, স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রত্যেকটাই কিন্তু তুমি একটা করে অল্টারনেটিভ পাচ্ছ। বলছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স, ইউ ফাইন্ড 2 কোশ্চেন্স and from these 2 questions you have to write 1 question. That is, what is recruitment? Number A. Number B, what is on the job training? Either you attempt question number A or you attempt question number B. You find 2 questions under question number 1, you have to answer 1. তুমি দুটো কোশ্চেন পেয়েছো, এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে? দেখো বাবারা মায়েরা, এটা 2 নম্বরের প্রশ্ন। তাহলে 2 নম্বরের প্রশ্ন মানে এখানে কিন্তু খুব বেশি কিছু লেখার অবকাশ নেই, খুব বেশি কিছু লেখার কিন্তু সুযোগ নেই, যেহেতু নম্বরটা বরাদ্দ আছে 2 নম্বর। তাহলে 2 নম্বরে তোমাকে লিখতে হবে, আবার এমন লিখতে হবে যাতে তুমি 2-এ 2 পাও, কারণ 40-এ 40 কিন্তু পাওয়া সম্ভব। ইট ইজ পসিবল টু স্কোর 40 আউট অফ 40। 40-এ 40 নম্বর তুমি পেতে পারো, আর 40-এ 40 নম্বর পেতে গেলে একটা নম্বরও, তাহলে বুঝতে পারছো, তোমার যাতে মিস না হয়, তাহলে 2-এ 2 তোমাকে পেতে হবে। তাহলে যেমন এখানে বলছে হোয়াট ইজ রিক্রুটমেন্ট, আমি একটু বলি। দেখো বলছে রিক্রুটমেন্ট মানে কি? প্রবেশন। তাহলে আমি যদি এইভাবে অ্যান্সারটা লিখি, তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা আসন্ন, তোমাদের পড়া হয়ে গেছে, ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, তো তোমাদের সমস্ত সিলেবাস শেষ, তোমরা জানো, তবু একটু আমি ব্রাশ আপ করে দিই। দেখো অ্যাকর্ডিং টু এডউইন ফ্লিপো, অ্যাকর্ডিং টু এডউইন ফ্লিপো, রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস, recruitment is the process of searching for prospective employees and stimulating them to apply for jobs in an organization. কি সুন্দর বললো, কি সুন্দর বলছেন এডউইন ফ্লিপো। তুমি যদি তার কথাটা লেখো, তাহলে লিখলে যে অ্যাকর্ডিং টু এডউইন ফ্লিপো, রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস। সো ইট ইজ না, একটু বুঝিয়ে দিই, ইট ইজ নাথিং বাট এ প্রসেস। ইট ইজ নাথিং বাট রিক্রুটমেন্ট ইজ এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া। কিসের প্রসেস? অফ সার্চিং ফর, খুঁজে বের করা, সার্চ করে করো, খুঁজে বের করো,
ফর প্রসপেক্টিভ এমপ্লয়িজ। প্রসপেক্টিভ এমপ্লয়িজ কথাটা কেন বললো? প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। প্রসপেক্টিভ এমপ্লয়িজ কেন বললো? কে বলতে পারে? প্রসপেক্টিভ এমপ্লয়িজ বললো, ধরো একটা জায়গায় একটা কেমিস্ট্রির টিচার নেওয়া হবে, আমার ডিগ্রি হচ্ছে এমকম বিএড, আমি কমার্সের টিচার, কমার্স নিয়ে পড়েছি, তাহলে আমার পড়াশোনাটা কমার্স নিয়ে, কিংবা আমি পড়েছি অঙ্ক ম্যাথস নিয়ে পড়েছি, কোথাও কেমিস্ট্রির টিচার দরকার, তখন কিন্তু আমি সেখানে অ্যাপ্লাই করব না, বা তারাও আমাকে খুঁজবে না। ঠিক আছে, যদি কোথাও ম্যাথসের টিচার লাগে তখনই আমাকে বলবে, যেহেতু আমার ম্যাথসে ডিগ্রি রয়েছে। যদি আমার কমার্সে ডিগ্রি থাকে, যেখানে কমার্সের টিচার নিডেড, সেখানেই আমাকে খুঁজবে বা সেখানেই আমি অ্যাপ্লাইটা করব। তাই বলছে প্রসপেক্টিভ এমপ্লয়িজ। প্রসপেক্টিভ এমপ্লয়িজ যেখানে বাংলার টিচার নেবে, আমার যদি কমার্সের ডিগ্রি থাকে, আমাকে সেখানে খুঁজবেও না, চাইবেও না, আমি সেখানে আনওয়ান্টেড, আমি অ্যাপ্লাইও করব না। তাই বলছে বাবারা, প্রসপেক্টিভ এমপ্লয়িজ and stimulating them to apply for jobs in an organization। অর্থাৎ তাদেরকে উদ্দীপ্ত করা, তাদেরকে উদ্দীপ্ত করো যে তারা যাতে অ্যাপ্লাই করে, তারা যাতে অ্যাপ্লাই করে সেই প্রতিষ্ঠানে কোনো একটি কাজের জন্য। তাহলে পুরোটাকে আমি যদি এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? জিনিসটা দাঁড়ালো যে প্রবেশন। প্রবেশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ রিক্রুটমেন্ট? রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ, ইট ইজ নাথিং বাট এ প্রসেস, ইট ইজ দ্য প্রসেস অফ সার্চিং ফর প্রসপেক্টিভ এমপ্লয়িজ। অর্থাৎ যে যোগ্য, ওই বিষয়ের জন্য যোগ্য, তাকে খুঁজে বের করো এবং কি করো? তাকে উদ্দীপ্ত করো। কেন উদ্দীপ্ত করো? যাতে সে অ্যাপ্লাই করে কাজের জন্য ওই প্রতিষ্ঠানের। এবার তুমি কি লিখলে? ইট ইজ আপ। অনেকে এইটুকু লিখে দিলে, তাহলে কিন্তু 2 নম্বরটা হয়তো তোমাকে নাও দিতে পারে, 1 দিল পরীক্ষক বা 1.5 দিল। তাই তুমি আরো মেক শিওর করার জন্য, তোমার তো 40-এ 40 চাই বাবা, কি 40-এ 40 চাই মা, তাহলে তোমার তো কোনো রিস্ক নিলে হবে না, তোমাকে 2-এ 2 পেতে হবে। তুমি একটু লিখে দিলে তার সঙ্গে, ইট ইজ আ পজিটিভ প্রসেস। অর্থাৎ পরীক্ষক জানলো, এই ছেলেটা অনেক বেশি জানে যে রিক্রুটমেন্ট বা প্রবেশনটা যে পজিটিভ প্রসেস, এটা যে পজিটিভ প্রসেস বা ধনাত্মক প্রক্রিয়া, এটাও তুমি জানো। অর্থাৎ সে বুঝে গেল যে সিলেকশন আর রিক্রুটমেন্ট, এই দুটো ব্যাপার তুমি জানো, যে সিলেকশনটা হচ্ছে নেগেটিভ প্রসেস আর রিক্রুটমেন্ট হচ্ছে পজিটিভ প্রসেস, এইটা তুমি জানো, এই ফারাকটা তুমি জানো। সে বুঝে গেল, তোমাকে 2-এ 2 দেবে। তাহলে ইট ইজ আ পজিটিভ প্রসেস, তুমি এই কথাটা লিখে দিলে। নেক্সট কি আসছে? হোয়াট ইজ অন দা জব ট্রেনিং। তাহলে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ কি বলছে না? বলছে অন দা জব ট্রেনিং সিম্পলি মিনস, এটার মানে দাঁড়াচ্ছে, মানে হচ্ছে পুটিং দা ওয়ার্কার্স, অর্থাৎ একজন কর্মচারীকে কাজে নিযুক্ত করো। পুটিং দা ওয়ার্কার্স অন দা জব, অর্থাৎ একজন কর্মচারীকে, একজন ব্যক্তিকে কাজে নিযুক্ত করো আন্ডার ক্লোজ সুপারভিশন অ্যান্ড গাইডেন্স অফ এ ট্রেইনড ইনস্ট্রাক্টর। অর্থাৎ একজন প্রশিক্ষক, তার নজরদারি এবং পর্যবেক্ষণে তাকে কাজে নিযুক্ত করো। অর্থাৎ সে কাজে নিযুক্ত হয়ে যাক, কাজ করতে করতে শিখবে, কাজ করতে করতে শিখবে, তার আর্নিংসও হবে, যেহেতু সে কাজ করছে তার কিছু রোজগার পাতিও হবে, আর্নিংসও হবে, এবং সে শিখবে, করতে করতে শিখবে। এখন তুমি বলতে পারো যে স্যার করতে করতে তো কাজে ভুল হয়ে যেতে পারে, তার জন্যই তো বলেছে যে আন্ডার দা ক্লোজ সুপারভিশন অ্যান্ড গাইডেন্স অফ এ ট্রেইনড ইনস্ট্রাক্টর। দেখো প্রত্যেকটা শব্দ, ট্রেইনড ইনস্ট্রাক্টর, অর্থাৎ যে ইনস্ট্রাক্টর সে কিন্তু খুব ট্রেইনড, সে খুব যোগ্য বা প্রশিক্ষিত একজন ইনস্ট্রাক্টর। তাহলে তার আন্ডারে তাকে ক্লোজ সুপারভিশন, একেবারে কড়া নজরদারিতে তাকে রাখো, যাতে যদি কোনো সে ভুল করে সঙ্গে সঙ্গে যাতে সে শুদ্ধ করে দিতে পারে, বা তার যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সে হয়তো এমন একটা যন্ত্রপাতি নিয়ে কাজ করছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই জন্য কড়া নজরদারিতে থাকবে, হ্যাঁ, একজন পর্যবেক্ষণে থাকবে একজন ইনস্ট্রাক্টরের। নেক্সট কি বলছে? কোশ্চেন নাম্বার 2, এখানেও দেখো অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স। You find 2 questions, you have to answer one. That is, what do you mean by non-financial incentive? এবং what is motivation? Number B, what is motivation? এই দুটোর মধ্যে you find that 2 questions, you have to answer one, only one out of these two. Out of these 2 questions,
you have to write one question. So what do you mean by non-financial incentive? অর্থাৎ নন ফাইন্যান্সিয়াল অনার্থিক অনার্থিক উৎসাহপ্রদ ইনসেন্টিভ এর বাংলা যদি করি অনার্থিক উৎসাহপ্রদ, যেটা অনার্থিক, যার সঙ্গে পয়সা কড়ির সম্পর্ক নেই, তাহলে সেটা একটু লিখলে 2 লাইন 4 লাইন তোমরা সবাই জানো যে যার সাথে পয়সা কড়ির সম্পর্ক নেই, এবং উদাহরণ দিয়ে দেবে, নালে কিন্তু 2 এ 2 দেবে না। খুব ভালো করে বোঝো। এই তুমি বলতে পারো যে স্যার উদাহরণ তো চাইনি, বলতেই পারো যে বলেছি কি গিভ এক্সাম্পল, গিভ 2 এক্সাম্পল বলেনি তো, কিন্তু না বললেও তোমাকে দিতে হবে, না বললেও তোমাকে দিতে হবে। তুমি যে জানো এটা বোঝানোর জন্য, তুমি যে জানো এটা বোঝানোর জন্য তোমাকে দিতে হবে। তাহলে এখানে কিন্তু অবশ্যই তুমি প্রথমে একটু লিখলে যে নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা কি, অনার্থিক উৎসাহপ্রদটা কি, একটু লিখলে, লিখে তুমি উদাহরণ দিলে, কি লিখলে, স্ট্যাটাস, রেকগনিশন, জব সিকিউরিটি, পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। তোমরা জানো, তোমরা এগুলো সমস্ত পড়েছো, কারণ পরীক্ষা কাছে। স্ট্যাটাস অর্থাৎ তুমি স্ট্যাটাসটা পাচ্ছ কিনা প্রতিষ্ঠানে, রেকগনিশন তোমার কাজের রেকগনিশন আছে কিনা। দেখা যাচ্ছে যে তোমার কাজের কোনো রেকগনিশন নেই, তুমি কলেজে পড়াও, তোমার প্রিন্সিপাল তোমার কাজটাকে রেকগনাইজই করে না, আর অন্যের কাজটাকে খুব রেকগনাইজ করে, তোমার কাজটাকে রেকগনাইজ করে না। বা তুমি একটা প্রতিষ্ঠানে একজন ম্যানেজার, তোমার কাজটা তোমার বস কি করে, রেকগনাইজ করে না। অর্থাৎ তুমি অনেক কাজ করো, প্রতিষ্ঠানের জন্য খুব পরিশ্রম করো, প্রতিষ্ঠান যাতে প্রতিদিন এগিয়ে যায় সেজন্য তুমি খুব প্রচেষ্টা করো, কিন্তু তোমার কাজটাকে তোমার যে বস সে কিন্তু রেকগনাইজ করে না, তখন তোমার ওই প্রতিষ্ঠানে থাকতে মন টিকবে না। তুমি বলবে যে আমি থাকবো কেন, আমার কাজের রেকগনিশন নেই। অনেকে অনেক কম কাজ করে, তার কাজটা খুব রেকগনাইজড হয়, আর আমি এত কাজ করি, আমার কাজের কোনো রেকগনাইজ নেই, কোনো সুখ্যাতি নেই। তাহলে তোমার ভাল লাগবে না, তুমি প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইবে। তাই জন্য রেকগনিশন, প্রত্যেকটা মানুষ দেখো রেকগনিশন চায়, প্রত্যেকটা মানুষ রেকগনিশন চায়। অর্থাৎ আমি একটা কাজ করলাম, আমি পরিশ্রম করলাম, তার জন্য আমাকে সে মূল্য দিক, আমার বস আমাকে মূল্য দিক, বা যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছি সেই প্রতিষ্ঠান আমাকে দাম দিক, মূল্য দিক। এটা কিন্তু সবসময় পয়সা করি সেন্সে নয় বাবা। তুই বলতে পারো কেন আপনি তো বেতন পাচ্ছেন, হ্যাঁ পাচ্ছি, আমি একটা কলেজে পড়াই, আমি তো বেতন পাচ্ছি, কিংবা আমি একটা স্কুলে পড়াই, আমি তো বেতন পাচ্ছি, কিন্তু বেতনটা বড় না, বড় হচ্ছে আমার স্বীকৃতি, আমি যে কাজটা করলাম সেই স্বীকৃতিটা আমি পেলাম কিনা। নেক্সট হচ্ছে জব সিকিউরিটি, আমার কাজটা সিকিউরড কিনা, না এটা পার্মানেন্ট জব কিনা। যদি পার্মানেন্ট জব হয়, যদি জব সিকিউরিটি থাকে, সেটা আমার কাছে কিন্তু একটা অবশ্যই ইনসেন্টিভ। কেমন ইনসেন্টিভ? নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ না, কিন্তু নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। নেক্সট বলছে পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, কলেজের ক্ষেত্রে সে হয়তো গভর্নিং বডির মেম্বার হচ্ছে, স্কুলের ক্ষেত্রে আমরা ম্যানেজিং কমিটির সদস্য হচ্ছি। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই সর্বোচ্চ যে পোস্টগুলো যে রয়েছে, সর্বোচ্চ যে নীতি নির্ধারক যে বডি, নীতি নির্ধারক যে ব্যবস্থা, তার তুমি পার্ট কিনা। অর্থাৎ স্কুলে হলে ম্যানেজিং কমিটি, কলেজে হলে গভর্নিং বডি, তুমি তার সদস্য কিনা। তাহলে পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, তুমি সেখানে সেই পরিচালন ব্যবস্থার অংশ কিনা। তাহলে যখন তুমি সেখানে মেম্বার হবে, তোমার ভালো লাগবে, তোমার কাজটা রেকগনাইজড হবে, আমি সিনিয়র, আমি এত বছর কাজ করেছি, সেই কাজটা আমার কোথাও গিয়ে সম্মানিত হলো, রেকগনাইজড হলো। হ্যাঁ, প্রতিষ্ঠান আমাকে এই সম্মানটা দিল, এটা তো একটা সম্মান। এই সর্বোচ্চ নীতি নির্ধারক বডির মেম্বার হয়েছে, এটা তো সম্মান। তাহলে সেই সম্মানটা আমার প্রতিষ্ঠান আমাকে দিল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হোয়াট ইজ মোটিভেশন। এখন মোটিভেশনটা কি বলবো, আচ্ছা বি, হোয়াট ইজ মোটিভেশন। এখানে কি বলছি, where P stands for performance,
A stands for ability and M is motivation. So P is the function of A and M. P is the function of A and M. অর্থাৎ where P stands for performance, A stands for ability and M stands for motivation. তাহলে performance is nothing but the function of ability and motivation. তুমি যদি এটা দাও তোমার উত্তরটা অনেক বেশি সমৃদ্ধ হবে, অনেক বেশি পরীক্ষক খুশি হবেন যে অনেক বেশি জানে, অনেক বেশি পড়েছে। তাহলে কি লিখলে যে P is the function of A and M, অর্থাৎ পারফরমেন্স ইজ দ্য ফাংশন অফ এবিলিটি অ্যান্ড মোটিভেশন। কেন এই কথাটা বললাম যে একটা পারফরমেন্স, এখন এই যে ধরো আমি তোমাদের পড়াচ্ছি, আমি পারফর্ম করছি, তাহলে এখানে এবিলিটির প্রশ্ন আছে। আমি যদি এখন আমাকে বলে কেমিস্ট্রির ক্লাস করতে, আমি পারবো না, আমার সেই এবিলিটি নেই। আমাকে যদি বলা ইতিহাসের ক্লাস করতে, আমি পারবো না, আমার সেই এবিলিটি নেই। তাহলে প্রথমে তোমার এবিলিটি থাকতে হবে, সেই কাজ করার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে, এবং মোটিভেশন, এই কাজটা করার জন্য তোমার মনের ভেতর থেকে একটা ইচ্ছা থাকতে হবে, প্রচন্ড একটা দুর্দম ইচ্ছা থাকতে হবে, মোটিভেশন, একটা উদ্দীপনা থাকতে হবে। এই কাজটা অত্যন্ত দামি কাজ, এই কাজটা অনেক মানুষের ভালো করবে, উপকারে আসবে, এই বোধটা তোমার নিজের মনের মধ্যে থাকবে, তবে তুমি মোটিভেটেড হবে। এই কাজটা করার জন্য যে পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম বাবারা মায়েরা, সেই পরিশ্রমটা করার যে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনাটা তুমি পাবে। তাহলে এবিলিটি অ্যান্ড মোটিভেশন, এইটা তুমি যদি লিখে দাও খুব ভালো হবে, তুমি কিন্তু নম্বরটা বেশি পাবে, 2 এ 2 পাবে। এবং শুধু এটুকু লিখলে 2 এ 2 পাবে না, এবার তুমি লিখছো কি অ্যাকর্ডিং টু ডব্লিউ.জি. স্কট। ডব্লিউ.জি. স্কট সাহেব কি বলছেন, মোটিভেশন মিনস, এবং আমি বারবার বলে দিচ্ছি যখন কোটেশন লিখবে তখন কিন্তু তুমি যদি বাড়িতে লিখে না অভ্যাস করো, তুমি কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, ভুল হয়ে যাবে। আমি কি বললাম যে দেখবে একটা সংজ্ঞা, এই মোটিভেশনের সংজ্ঞা তোমার বইতে 4টে কি 5টা সংজ্ঞা আছে, 4টে কি 5টা কোটেশন আছে। এই মোটিভেশনের ধরো 4টে কি 5টা কি 6টা কোটেশন আছে তোমার বইতে, বিভিন্ন জনের কোটেশন। এই বিভিন্ন জনের কোটেশন গুলো তুমি বই থেকে পড়লে, পড়ে তুমি কি করলে, পড়ে তুমি ঠিক করে নিলে যে আমি এই কোটেশনটা লিখবো, এবং যেটা তুমি ঠিক করে নিলে যে এই কোটেশনটা আমি লিখবো, সেই কোটেশনটা তুমি বাড়িতে লিখে অভ্যাস করো। বাড়িতে লিখে অভ্যাস না করলে তুমি কিন্তু লিখতে পারবে না। তাহলে কি বলছে, অ্যাকর্ডিং টু ডব্লিউ.জি. স্কট বলছে মোটিভেশন মিনস, অনুপ্রেরণা হলো এ প্রসেস, এটাও একটা প্রসেস, এটাও একটা প্রক্রিয়া, অফ স্টিমুলেটিং পিপল, মানুষকে উদ্দীপ্ত করার, মানুষকে অনুপ্রাণিত করার, টু অ্যাকশন টু অ্যাকমপ্লিশ ডিজায়ার্ড গোলস। প্রত্যেকের একটা ডিজায়ার্ড গোল আছে। দেখো তুমি বলেছো তোমার গোল হচ্ছে 90% পাবো, একজনের গোল, তোমার বন্ধুর গোল হচ্ছে 80% পাবো, আরেক বন্ধুর গোল সে বলছে আমি 60% পেলেই খুশি, আরেকজন বলছে বাবা আমি পরীক্ষায় পাশ করলেই খুশি। তাহলে এই গোল তো প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের এইম তো আলাদা আলাদা, তাহলে সে প্রত্যেকের লক্ষ্য তো আলাদা আলাদা। তাহলে সে যে লক্ষ্যটা স্থির করেছে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে মোটিভেশন মিনস, অনুপ্রেরণা হলো এ প্রসেস, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া না, এটা এমন একটা প্রক্রিয়া অফ স্টিমুলেটিং পিপল, মানুষকে উদ্দীপ্ত করা, মানুষকে উদ্দীপ্ত করা, স্টিমুলেট করা, এবং কেন না টু অ্যাকশন, যাতে সে কাজ করে। কাজ না করলে তুমি তোমার গোল তৈরি করেছো 90% পাবো, সারাদিন বাড়িতে ঘুমিয়ে আছো লেপ চাপা দিয়ে, সারাদিন ক্লাবে গিয়ে ক্যারাম খেলছো, সারাদিন বন্ধু বান্ধবের সাথে গল্প আড্ডা করছো, চায়ের দোকানে বসছো, আড্ডা মারছো, তাহলে তুমি তো কাজই করছো না বাবা। তুমি পরীক্ষায় ফল তোমার ভালো হবে না। যখন হবে না তুমি বলবে কেন, আমি তো আমার অ্যাম্বিশন ছিল, আমি তো আমার গোল ফিক্স করেছিলাম, কিন্তু গোল ফিক্স করলে হবে, তুমি তো কাজ করোনি বাবা। শুধু গোল ফিক্স করলে হবে না, গোল ফিক্স করে তুমি কি অ্যাকশনটা করেছিলে, তুমি কি সেই লক্ষ্যে তুমি লক্ষ্য স্থির করেছিলে, অলরাইট, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কার্যক্রম করা উচিত ছিল, যে সমস্ত কাজকর্ম করা প্রয়োজন ছিল, তুমি কি সেটা করেছিলে, করোনি তো, করোনি তো তুমি, তাহলে তুমি কি করে লক্ষ্যে পৌঁছবে। তাই বলছে মোটিভেশন, মোটিভেশন মানে উদ্দীপ্ত করা, একটা মানুষকে অনুপ্রেরণা দেওয়া। কি অনুপ্রেরণা দেওয়া, এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া,
যাতে করে মানুষকে উদ্দীপ্ত করা যায়, মানুষকে আরো বেশি স্টিমুলেট করা যায়, উদ্দীপ্ত করা যায় টু অ্যাকশন, যাতে সে কাজ করে। কেন কাজ করবে? তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। এরপর কি বলছি, এরপর দেখো বলছে কোশ্চেন নাম্বার 3, এখানেও দুটো প্রশ্ন রয়েছে। এখানে কি রয়েছে? নিয়ন্ত্রণ থেকে রয়েছে, একটা লিখতে হবে। একটা হচ্ছে এ রয়েছে, হোয়াই ইজ কন্ট্রোলিং কল্ড এ গোল ওরিয়েন্টেড প্রসেস? কেন এটাকে একটা লক্ষ্যমুখী প্রক্রিয়া বলা হয়? নিয়ন্ত্রণকে কেন একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া বলা হয়? দেখো, এটা তো খুব সাধারণ উত্তর হবে। তুমি এক লাইনে নিয়ন্ত্রণ কি সেটা লিখলে, লিখে তারপর লিখলে যে নিয়ন্ত্রণের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা একটা লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া। কারণ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? যে প্রতিষ্ঠানের কর্মীরা যে প্ল্যানিং যেটা হয়েছে, পরিকল্পনা যে হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করছে কিনা, যাতে তারা আবার দেখো সেই অভিষ্ট লক্ষ্যের কথা আসবে। প্ল্যানিংটা কেন হয়েছে? যাতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে কাজটা কেমন হবে? অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান হবে, পরিকল্পনা মাফিক হবে, যাতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে সেই জন্যই তো নিয়ন্ত্রণ। যারা ডেভিয়েট করবে, যারা সেই ভাবে কাজ করতে পারেনি বা পেরে ওঠেনি, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ তাদেরকে বলতে হবে যে তুমি কেন তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলে না। একজন কর্মচারীকে তুমি বলেছিলে এই উইকে তোমাকে 2000 পিস প্রোডাকশন দিতে হবে, সে দিতে পেরেছে মাত্র 500 পিস প্রোডাকশন। তা তাকে ডেকে বলতে হবে তোমার কোথায় ত্রুটি বিচ্যুতি হলো, কোথায় অসুবিধা হলো, কেন তুমি তোমাকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল তুমি সেখানে রিচ করতে পারলে না। তাহলে লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া, এটা একটা লক্ষ্য, যে লক্ষ্য তোমার ডিজায়ার্ড গোল, প্রতিষ্ঠানের যে ডিজায়ার্ড গোল, সেই গোলে পৌঁছতে গেলে প্রত্যেক কর্মচারীর একটা গোল ফিক্স করে দেওয়া আছে, তার একটা টার্গেট ফিক্স করে দেওয়া আছে। সে সেই লক্ষ্যে কাজ করছে কিনা, কে সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তার বিচ্যুতি হচ্ছে, তার ডেভিয়েশন হচ্ছে, সেটাই তো কন্ট্রোল, সেটা তাকে নিয়ন্ত্রণ করা। নেক্সট বি কি বলছে, হোয়াই ইজ কন্ট্রোলিং কল্ড এ কন্টিনিউয়াস প্রসেস? কেন এটাকে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয়? তার কারণ আবার তুমি কন্ট্রোলিং এক কথায় লিখলে, লিখে বললে এটাও একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটিও নিয়ন্ত্রণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন? ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ কন্ট্রোলিং। ওয়াই? বিকজ আজকে তুমি কন্ট্রোল করবে, কালকে কন্ট্রোল নেই। আবার তোমার, তুমি ধরো সুপারভাইজার, তুমি কি করলে, হঠাৎ তোমার মনে হলো যে আজকে গিয়ে আমি কন্ট্রোলিং করব, আমি দেখভাল করব কেমন ওরা কাজ করছে, বা যারা ডেভিয়েট করছে আমি তাদেরকে ডেকে কথা বলবো। আবার কালকে তোমার ইচ্ছে হলো তুমি করলে না, আবার পরশুদিন ইচ্ছে হলো তুমি করলে, আবার এক মাস তুমি করলে না। এটা করলে চলবে না। এ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, বছরের পর বছর ধারাবাহিকভাবে এই কাজটা চলবে, অর্থাৎ একবার হয়ে বন্ধ হয়ে যাবে না। নেক্সট কি বলছে 4 নম্বর, এখানেও দুটো কোশ্চেনের মধ্যে একটা লিখতে হবে। এ বলছে হোয়াট ইজ মানি মার্কেট, আর বি বলছে হোয়াট ইজ প্রাইমারি মার্কেট। এখন এখানে বলি মানি মার্কেট, এই মানি মার্কেট তুমি লিখলে তোমরা সবাই জানো, আমি জাস্ট একটু কতটুকু লিখবে সেটা বলতে চাইছি। আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি না, কারণ তোমাদের পড়া তো হয়ে গেছে। দ্য ইনস্টিটিউশনস হুইচ প্রোভাইড শর্ট টার্ম লোনস, যারা এই সমস্ত প্রতিষ্ঠান যারা শর্ট টার্ম লোন দেয়, থ্রু বাইং অ্যান্ড সেলিং অফ শর্ট টার্ম সিকিউরিটিজ, স্বল্পকালীন সিকিউরিটি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যারা, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কি করে, দ্য ইনস্টিটিউশনস, সেই সমস্ত প্রতিষ্ঠান, দ্য ইনস্টিটিউশনস হুইচ প্রোভাইড শর্ট টার্ম লোনস থ্রু বাইং অ্যান্ড সেলিং অফ শর্ট টার্ম সিকিউরিটিজ হ্যাভিং ম্যাচুরিটি পিরিয়ড অফ আপ টু 1 year। তাহলে ম্যাচুরিটি পিরিয়ডটা স্বল্পকালীন বলেছি, তাহলে স্বল্পকালটা বোঝানোর জন্য বলেছে যে আপ টু 1 year। এবং এদের নিয়ন্ত্রণ করে কে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। এবং এর কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে দেখো বাবা, আমি বলেছি তোমাকে 2 এ 2 পেতে হবে। 2 এ 2 পেতে গেলে তুমি 4-5টা ইনস্ট্রুমেন্টও লিখে দিলে। ইনস্ট্রুমেন্ট গুলো হলো টি বিল অর্থাৎ ট্রেজারি বিল, কল মানি, সার্টিফিকেট অফ ডিপোজিটস, তোমরা জানো, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল। 5টা লিখে দিলে পরীক্ষক তোমাকে 2 এ 2 না দিয়ে পারবে না। 2 এ 2 না দিয়ে পারবে না। তুমি সংজ্ঞা লিখেছো, কে কন্ট্রোল করে লিখেছো, এবং ইনস্ট্রুমেন্ট গুলোও লিখে দিয়েছো। তুমি কত ভালো ছাত্র।
বা তুমি কত ভালো ছাত্রী, তুমি সংজ্ঞাটা তো লিখেইছো, কে নিয়ন্ত্রণ করে সেটাও লিখে দিয়েছো, এবং চারটে পাঁচটা ইনস্ট্রুমেন্টও লিখে দিয়েছো। নেক্সট প্রাইমারি মার্কেট কি বলছে? দ্য মার্কেট ইন হুইচ নিউ সিকিউরিটিজ অফ এ কোম্পানি, নতুন যে সিকিউরিটিজ গুলো ফার্স্ট ইস্যু সেইটা যেখানে বিক্রি হয় সেটাই হচ্ছে ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, সেটাই হচ্ছে প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার। অ্যান্ড ইট ইজ অলসো কল্ড নিউ ইস্যু মার্কেট, এটাও লিখে দিলে, যেটা নূতন বিলি বাজার, নূতন বিলি বাজার, নিউ ইস্যু মার্কেট। এবং তুমি আরো লিখে দিলে, দ্য ফার্স্ট টাইম ইস্যু অফ সিকিউরিটিজ বাই এ কোম্পানি ইজ নোন অ্যাজ ইনিশিয়াল পাবলিক অফার, আইপিও। আইপিও তুমি এটাও লিখে দিলে যে ইনিশিয়াল পাবলিক অফার, এইটাও তুমি লিখে দিলে যে ফার্স্ট টাইম ইস্যু অফ দ্য সিকিউরিটিজ, প্রথমবার যে সিকিউরিটিজ গুলো ইস্যু হলো সেই যৌথ মূলধনী প্রতিষ্ঠানের দ্বারা, সেইগুলোকে আমরা জানি ইনিশিয়াল পাবলিক অফার বলে, আইপিও। দেখো এইটা লিখলে তোমাকে দুয়ে দুই দেবে, দেওয়া যায়, কারণ তুমি অনেকটা লিখেছো, অনেকটা জানো তুমি। নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 5। এখানেও তোমাকে দুটো কোশ্চেনের মধ্যে একটা লিখতে হচ্ছে, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড হোয়াট ইজ সেলস প্রমোশন। দেখো অ্যাডভার্টাইজমেন্ট এটা একটা ইংরেজি শব্দ, বিজ্ঞাপন, যার ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড, তোমরা জানো তবু আমি একটু বলে দিচ্ছি, ব্রাশ আপ করে দিচ্ছি, এটা ব্রাশ আপ। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, যে ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্টেরে। অ্যাডভার্টেরে অ্যাডভার্টেরে এখানে অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে টুয়ার্ডস, আর ভার্টেরে ভার্টেরে মানে কি? আই টার্ন। তাহলে কি বললাম? আমি বললাম যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট শব্দটা একটা ইংরেজি শব্দ, এটা যেটা হচ্ছে বিজ্ঞাপন বাংলায় আমরা বলছি, সেই শব্দটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি ল্যাটিন শব্দটা? অ্যাডভার্টেরে। অ্যাডভার্টেরে দেখো অনেক বইতে অ্যাডভার্টেরও আছে না, শব্দটা হচ্ছে অ্যাডভার্টেরে, টেরো নয়, অ্যাডভার্টেরে। এই শব্দটাকে যদি আমি ভেঙে ফেলি দুটো পার্টে, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে ভার্টেরে। অ্যাড মানে টুয়ার্ডস, আর ভার্টেরে মানে আই টার্ন, অর্থাৎ আই মুভড, আমি কোন দিকে ঘুরছি। টুয়ার্ডস মানে কোন দিকে, এবং আই টার্ন আমি ঘুরে যাচ্ছি কোন দিকে, মানে আমি কোন জিনিসটাকে পছন্দ করছি, কোন জিনিসটাকে আমি নির্বাচন করছি, কোন পণ্যটা আমি কিনছি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে বিজ্ঞাপন। এটা তুমি লিখলে, উত্তরটা সমৃদ্ধ হলো। এরপর তুমি কি লিখলে? এরপর তুমি পরিষ্কার বললে যে সিনক্লেয়ার লুইস। ওই যে বলেছি তুমি কারটা লিখবে, কোন কোটেশনটা, সেটা ঠিক করে নাও বাড়িতে, এখনই ঠিক করে নাও, এবং সেটা বাড়িতে অন্তত 3-4 বার লিখে অভ্যাস করো। সিনক্লেয়ার লুইস কি বলছে? অ্যাডভার্টাইজিং ইজ এ ভ্যালুয়েবল ইকোনমিক ফ্যাক্টর। এটা হচ্ছে অত্যন্ত, আগে পড়িনি, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ ভ্যালুয়েবল ইকোনমিক ফ্যাক্টর বিকজ ইট ইজ দ্য চিপেস্ট ওয়ে অফ সেলিং গুডস। কি অপূর্ব বললো, কি অপূর্ব বললো, কি সুন্দর বললো, যে অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ ভ্যালুয়েবল ইকোনমিক ফ্যাক্টর, এটা অত্যন্ত মূল্যবান একটা অর্থনৈতিক উপাদান। বিকজ, কারণ, ইট ইজ দ্য চিপেস্ট ওয়ে, সুলভতম উপায়, অফ সেলিং গুডস, কোন দ্রব্য বিক্রি করার যতগুলো উপায় আছে তার মধ্যে সুলভতম উপায়, চিপেস্ট ওয়ে, ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। হোয়াট আই টেল ইউ, হোয়াট আই টেল ইউ, যতগুলো উপায় বা পদ্ধতি রয়েছে দ্রব্য বিক্রি করার বাজারে,
মানুষের কাছে পৌঁছানোর, তার মধ্যে সবচেয়ে চিপেস্ট ওয়ে, সুলভতম উপায় হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। চিপেস্ট ওয়ে অফ সেলিং গুডস। কোন সেবা, বাংলায় বলে দিই, কোন সেবা, আরেকটা বলি, এটা তুমি লিখে দিলে। এরপর তুমি লিখছো কোন সেবা কার্য বা দ্রব্যের সঙ্গে ক্রেতা সাধারণকে পরিচয় করানোর কাজকে বিজ্ঞাপন বলে। পূর্ণাঙ্গ উত্তর হলো, বলো তো তোমাকে দুয়ে দুই না দিয়ে পারবে? কোন পরীক্ষক তোমাকে দুইয়ের কম দিতে পারবে? তুমি অ্যাডভার্টাইজমেন্ট প্রথমে শব্দটা কোথা থেকে এসছে লিখলে, যে ইট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিরাইভড ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টেরে। আবার বলছি, অনেক বইতে অ্যাডভার্টেরও আছে, টেরো নয়, অ্যাডভার্টেরে। অ্যাড আর ভার্টেরে, অ্যাড মিন্স টুয়ার্ডস, ভার্টেরে মিন্স আই টার্ন, লিখে দিলে। এইবার তুমি সিনক্লেয়ার লিউইসের কথাটা লিখলে, কোট আন কোট কোটেশন লিখলে, যে অ্যাডভার্টাইজিং ইজ এ ভ্যালুয়েবল ইকোনমিক ফ্যাক্টর। এটা অত্যন্ত মূল্যবান একটা অর্থনৈতিক উপাদান। কেন? বিকজ ইট ইজ দ্য চিপেস্ট ওয়ে অফ সেলিং গুডস, লিখলে। এরপর তুমি একটা সাধারণ সংজ্ঞা লিখে দিলে। কনক্লুড করলে কি করে উত্তরটা, পরিসমাপ্তি করলে কি করে, যে তুমি একটা সাধারণ সংজ্ঞা লিখে দিলে, যে কোনো সেবা কার্য বা দ্রব্যের সঙ্গে ক্রেতা সাধারণকে পরিচয় করানোর কাজকে, এর থেকে সহজ আর কি বলবো বলো? এর থেকে সহজ করে আর কি বোঝাবো বলো? কোনো সেবা কার্য বা দ্রব্যের সঙ্গে ক্রেতা সাধারণকে পরিচয় করানোর কাজকেই বিজ্ঞাপন বলে, তাদেরকে পরিচয় ঘটানো। নেক্সট কি বলছে? সেলস প্রমোশন। খুব ভালো করে বুঝে নাও, সেলস প্রমোশন। সেলস প্রমোশন কি বলছে এখানে? বলছে সেলস প্রমোশন রেফার্স, আগে ইংরেজিটা বলি, সেলস প্রমোশন রেফার্স টু দ্য এফোর্ট অফ স্টিমুলেটিং দ্য কনজিউমার্স টু বাই এ প্রোডাক্ট or growing eagerness among them to buy the product through various non-recurring activities। কি সুন্দর সংজ্ঞা, অপূর্ব। কি বলছে? সেলস প্রমোশন রেফার্স অর্থাৎ বিক্রয় প্রসার, বাংলায় আমরা বলি বিক্রয় প্রসার বা বিক্রয় সম্প্রসারণ। এটা বলতে কি বুঝি? রেফার্স, এটা বলতে কি বুঝি? টু দা এফোর্ট, এটা একটা প্রচেষ্টা। কি প্রচেষ্টা? অফ স্টিমুলেটিং দ্য কনজিউমার্স, অর্থাৎ ভোক্তারীকে স্টিমুলেট করা, ভোক্তারীকে উদ্দীপ্ত করা। ঠিক আছে, কি ব্যাপারে উদ্দীপ্ত করা? টু বাই এ প্রোডাক্ট, একটা দ্রব্য কেনার জন্য। প্রত্যেক কারবারই তার নিজের দ্রব্যের জন্য বিজ্ঞাপন দেয়, বা তার বিজ্ঞাপন কি করে? বিক্রয় প্রসার করার চেষ্টা করে। বিজ্ঞাপন অলরেডি বলে দিয়েছি। এবং বিক্রয় প্রসার করার চেষ্টা করে, বিক্রয় সম্প্রসারণ করার চেষ্টা করে। বিজ্ঞাপন বাদ দিয়ে এটা হচ্ছে আরেকটা উপায়, এটা বিজ্ঞাপন বাদ দিয়ে আরেকটা উপায় হচ্ছে বিক্রয় সম্প্রসারণ। তাহলে eagerness among them to buy the product through various non-recurring activities। non-recurring activities কথাটা লক্ষ্য করো, non-recurring activities। তোমরা জানো কেন non-recurring activities বলছে? এটা বারবার হবে না। তোমাকে স্কুলে এসে একটা ছোট্ট সাবান, একটা ছোট্ট ম্যাগির প্যাকেট, একটা ছোট্ট নুডলসের প্যাকেট একবার দিয়ে যাবে। তুমি যদি ভাবো রোজ রোজ এসে দেবে, দেবে না। তুমি যদি ভাবো প্রতি সপ্তাহে এসে দেবে, দেবে না। তোমাকে একবার দিয়ে দেবে, তোমাকে টেস্টটা পাইয়ে দেবে। কিংবা ছোট্ট একটু চকলেট দিয়ে যাবে, তোমাকে টেস্টটা পাইয়ে দেবে। দেখবে কলেজ স্ট্রিটে মাঝে মাঝে এরকম কফি খাওয়ায় বা চা খাওয়ায়, কিন্তু ওই এক আধবারই খাওয়ায়, তাকে টেস্টটা পাইয়ে দেয় জনসাধারণকে। এরপর তুমি ওই প্রোডাক্টটা হন্যে হয়ে খুঁজবে যে কোথায় আছে মার্কেটে, এবং তোমার এত ভালো লেগেছে তখন তুমি আর পাচ্ছ না। প্রথমে তোমাকে ফ্রিতে, ইংরেজরা কি করেছিল? ইংরেজদের কৌশল এটা, যখন তারা এই চা ভারতবর্ষে আনলো, তারা প্রথমে লোককে বিনা পয়সায় খাইয়ে দিয়েছে। তা যাদের ভালো লেগেছে, এইবার তাদের খুব ভালো লেগে গেছে, কিন্তু এখন তার বিনা পয়সায় দেয় না, একবার দুবার খাইয়েছে, তখন সে পয়সা দিয়ে কিনতে রাজি। তাহলে এটাও তাই, এটা নন রেকারিং অ্যাক্টিভিটিস। তুমি যদি ভাবো যে বারবার দেবে বিনা পয়সায়, ফ্রি গিফট দেবে না, এক আধবার দিয়ে তোমাকে তার দ্রব্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে। এইবার তোমার যখন ভালো লেগে যাবে, তুমি যখন দ্রব্যটা আবার কিনতে চাইবে, তখন তুমি হন্য হয়ে খুঁজবে, এবং তুমি তার জন্য তোমার পকেটের মূল্যবান টাকা খরচ করতে রাজি আছো। ঠিক আছে, এবং তুমি এটা লিখলে, তাতে দুয়ে দুই তোমার নাও শিওর হতে পারে, তাই তুমি তার কতগুলো যে ওয়ে, পদ্ধতি, কিভাবে এটা সেলস প্রমোশন হয়, সেগুলো লিখে দিলে।
কি কি উপায় হয়, যেমন ডিস্ট্রিবিউশন অফ ফ্রি স্যাম্পেল বলেছি, ইস্যু অফ কুপন, ফেয়ার অ্যান্ড এক্সিবিশন, মেলা প্রদর্শনীতে তুমি স্টল দিলে, লটারি, ডিস্ট্রিবিউশন অফ ফ্রি গিফট, ডিস্ট্রিবিউশন অফ ফ্রি গিফট অর্থাৎ তুমি উপহার দিচ্ছ, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন অফ ফ্রি গিফট। তাহলে এইগুলো তুমি উপায়গুলো একটু লিখে দিলে তাহলে কিন্তু 2 এ 2 পাবে। দেখো বাবারা, পুরো সেকশনে আমাদের আলোচনা হয়ে গেল। আবার ব্রাশ আপ করি, আবার একটু ঘুরিয়ে বলি যে সেকশন এ থেকে আমাদের কত নম্বর ছিল? সেকশন এ থেকে ছিল আমাদের 10 নম্বর, কারণ 5টা প্রশ্ন এবং সেখানে আমাদের ছিল কত? আমাদের 2 নম্বর করে ছিল, তাহলে আমাদেরকে 10 নম্বর হয়ে গেল। এবং 5টা প্রশ্নেই আমি এ বি এ বি এ বি এ বি করে পেয়েছি, 2টো করে প্রশ্ন পেয়েছি, যে কোনো একটা করে উত্তর আমাকে লিখতে হবে। এইবার আমি চলে যাচ্ছি সেকশন বি। এই সেকশন বি তে তোমাদের বরাদ্দ আছে কত? সেকশন বি তে তোমাদের আছে 15 নম্বর। 15 marks will be allotted in section B. Each question contains 3 marks. 3 নম্বর প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 3, আর মোট বরাদ্দ 15, মানে এখানে 5টা প্রশ্ন থাকবে, 3 5 15। পরিষ্কার বুঝে নাও। সেকশন বি থেকে তোমাদের থাকছে কত মার্কস? সেকশন বি থেকে তোমাদের থাকছে হচ্ছে গিয়ে 15 মার্কস। সেকশন বি থেকে তোমাদের থাকছে 15 মার্কস। তাহলে সেখানে তোমাদের 3 নম্বর করে 5টা প্রশ্ন লিখতে হবে, 3 5 15। তাহলে সেইটা এখন একটু আলোচনা করব। দেখো সেকশন বি এখানে কি বলছে? কোশ্চেন নাম্বার 6, 2টো প্রশ্ন পেয়েছো, যে কোনো একটা লিখতে হবে। রাইট দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং, অর্থাৎ নিয়ন্ত্রণের তুমি কি হচ্ছে ইম্পর্টেন্স মানে গুরুত্বগুলো লেখো। দেখো এখানে বরাদ্দ নম্বর 3, তাহলে 2 এর থেকে একটু বেশি, তাহলে উত্তরটা 2 এর থেকে একটু বড় হবে, এটা কমন সেন্স। এখানে বরাদ্দ নম্বর 3, তাহলে 2 এর থেকে 3 বড়, বেশি নম্বর, তাহলে একটু বেশি লিখতে হবে। তুমি এখানে লিখলে নিয়ন্ত্রণ বলতে কি বুঝি, একটা লাইন লিখে তুমি লিখলে, যেমন আমি একটু পয়েন্টগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা জানো, জাস্ট বলা। নাম্বার 1, অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল, প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করা। নাম্বার 2, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের কাম্য ব্যবহার। নাম্বার 3, বেটার পারফরমেন্স, আরো ভালোভাবে কাজটাকে সম্পন্ন করা। টাইমলি সুপারভিশন, সময়ে যাতে নজরদারি হয়। ইমপ্রুভমেন্ট অফ প্ল্যানস, অর্থাৎ তোমার প্ল্যানিংটাও ইমপ্রুভ করবে যদি তোমার কন্ট্রোলিং কাজটা খুব ভালো করে হয়, হ্যাঁ। তারপরে মোটিভেশন অফ এমপ্লয়িজ, অর্থাৎ মোটিভেশন অফ এমপ্লয়িজ, কর্মচারীদেরকে অনুপ্রাণিত করা। নেক্সট, অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন, আইন শৃঙ্খলা। ইভ্যালুয়েশন অফ অ্যাকচুয়াল পারফরমেন্স, অর্থাৎ প্রত্যেক কর্মচারীর যে অ্যাকচুয়াল পারফরমেন্স, তারা কি পারফর্ম করলো, কতটুকু তারা পারফর্ম করলো, তার একটা ইভ্যালুয়েশনও কিন্তু হয়ে যাবে, তার একটা মূল্যায়নও হয়ে যাবে। এরকম আমি দেখো 8টা পয়েন্ট লিখেছি, এখানে 3টে নম্বর আছে, তুমি 6টা পয়েন্ট তো লিখবেই, 6টা গোটা 6 পয়েন্ট অন্তত লিখবে। এবং লিখে তুমি কি করবে, একটু আলোচনা করবে বাবারা, বেশি করবে না, কারণ 3 নম্বর বরাদ্দ, তোমাকে কিন্তু নম্বরটা মাথায় রাখতে হবে। আর পরীক্ষার হলে আরেকটা কি জিনিস মাথায় রাখতে হয়, সময়। সময় খুব ইম্পর্টেন্ট। সময় ছুটে বেরিয়ে যাবে, তুমি টের পাবে না। সময় ছুটে বেরিয়ে যাবে, তুমি শেষ করতে পারবে না। গোটা উত্তর তোমার জানা, 40 নম্বরের উত্তর তোমার জানা ছিল, তুমি শেষ করতে পারবে না। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তাই তুমি 6টা পয়েন্ট অন্তত লেখো, 5টা কি 6টা পয়েন্ট লেখো, এবং একটু আলোচনা করো, বেশি না, একদম এবং ফালতু আলোচনা না, আজে বাজে ডিসকাশন না, একটা দুটো ভ্যালিড লাইন, একটা দুটো সেন্টেন্সে আলোচনা করো, কিন্তু অত্যন্ত ভ্যালিড যে সেন্টেন্সটা, অত্যন্ত মূল্যবান সেই বাক্যে লেখো। নেক্সট কি বি ছিল? লিমিটেশনস অফ কন্ট্রোলিং, রাইট দ্য লিমিটেশনস, অর্থাৎ সীমাবদ্ধতা। সেখানেও তাই। নাম্বার 1 আমি একটু বলে দিই, ডিফিকাল্টি ইন সেটিং স্ট্যান্ডার্ড। কন্ট্রোলিং মানে কি, তোমার যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করেছো তার সঙ্গে কর্মচারীর যে অ্যাকচুয়াল পারফরমেন্স, সেটাকে তুমি মিলিয়ে দেখছো, যে তাকে 200 পিস দ্রব্য উৎপাদন করতে বলেছিলাম 1 সপ্তাহে, সে 150 পিস তৈরি করেছে, কি 170 পিস তৈরি করেছে, তাহলে কতটুকু ডেভিয়েশন হয়েছে, কতটুকু বিচ্যুতি হয়েছে, কতটুকু কম উৎপাদন করেছে। তাহলে ওই যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করছো, ওখানেই সমস্যা হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হবে। নেক্সট,
কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং, সময় সাপেক্ষ ব্যাপার, এটা অত্যন্ত একটা মানে কি বলবো একটা কস্টলি ম্যাটার। হ্যাঁ, এর জন্য অনেক অর্থ ব্যয় হয়। নেক্সট, রেজিস্ট্যান্স ফ্রম এমপ্লয়িজ, কর্মীদের দিক থেকে বাধা আসতে পারে। আমরা সময় বিরক্ত হয়ে যাই, তাহলে কর্মীরা বিরক্ত হয়ে ওরকম হয়ে যেতে পারে, তাদের পক্ষ থেকে বাধা আসতে পারে, যে পদে পদে ইন্টারফেয়ার করছে সুপারভাইজার। নেক্সট কি, এক্সিস্টেন্স অফ আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস, এমন কিছু ফ্যাক্টরস আছে বাবা যেগুলো আনকন্ট্রোলেবল। যেমন আমি তোমাকে এখন পড়াচ্ছি, কিসে পড়াচ্ছি বাবা? ক্লাস নিচ্ছি, মুখোমুখি তো নিচ্ছি না, দূরসঞ্চারে নিচ্ছি। তাহলে আমার যদি এই সিস্টেমটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, আধ ঘন্টার জন্য যদি সিস্টেমটা ফেল করে, আমি কিন্তু পড়াতে পারবো না। এই ফ্যাক্টরটা কারোর হাতে নেই, কারোর হাতে নেই। এখন লোডশেডিং হয়ে যায়, কারোর হাতে নেই, কেউ পারবে না, আমিও পারবো না, কাউন্সিলও পারবে না, আমারও নিয়ন্ত্রণে নেই, কাউন্সিলেরও নিয়ন্ত্রণে নেই। এটা তো আমাদের হাতে নেই। 10 মিনিটের জন্য কোনো একটা কারণে একটা কিছু বিভ্রাট হয়ে গেল, যান্ত্রিক বিভ্রাট বা বিদ্যুৎ চলে গেল, তাহলে এইরকম কিছু ফ্যাক্টর থাকবে আনকন্ট্রোলেবল ফ্যাক্টর, যেগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান, যে উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। নেক্সট, ল্যাক অফ এনকারেজমেন্ট অফ ম্যানেজার্স, ল্যাক অফ এনকারেজমেন্ট অফ ম্যানেজার্স, অর্থাৎ তাদের ল্যাকিং আছে, অনীহা আছে, কি আছে? অফ এনকারেজমেন্ট অফ ম্যানেজার্স, ম্যানেজাররাই সেখানে তারাই মানে কি বলবো উৎসাহী নয়, অনুৎসাহী। এ পোস্টমর্টেম এক্সামিনেশন তুমি অন্তত 4-5টা লিখলে এবং অল্প আলোচনা করলে, বারবার বলছি 2-3টে বাক্যের বেশি আলোচনা নয়, ম্যাক্সিমাম 3টে বাক্য। তোমাকে নম্বর বরাদ্দ 3, 6টা পয়েন্ট আমি বলেছি, তুমি 4টে কি 5টা পয়েন্ট লেখো এবং বা 6টা পয়েন্ট লেখো, এবং পয়েন্ট যত বেশি সম্ভব জানো তুমি লিখে দাও। পয়েন্ট যদি তোমার পরীক্ষার হলে যদি মনে থাকে তুমি লিখে দাও। এবং এগুলো বাবা বারবার বলছি, হাতে লিখে বাড়িতে অভ্যাস না করলে কিন্তু পারবে না। হাতে লিখে যতক্ষণ তুমি না অভ্যাস করছো, তুমি কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, পারবে না, পারবে না, বারবার বলে দিচ্ছি, অভিজ্ঞতা থেকে বলছি বাবারা মায়েরা। তাহলে তুমি আলোচনা 4টে কি 5টা কি 6টা পয়েন্ট দিলে 2 থেকে 3 লাইনের বেশি আলোচনা নয়। নেক্সট কি বলছে এখানে, যেমন বলেই দিয়েছে, রাইট এনি 3 ফিচার্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তোমাকে 3টে বলেই দিয়েছে। দেখো 7এর দাগে পরিষ্কার বলে দিয়েছে। এরম হলে সুবিধা খুব বেশি, কারণ সেক্ষেত্রে 3টে তোমাকে উল্লেখ করে দিয়েছে যে 3টে নম্বর বরাদ্দ, তোমাকে 3টে পয়েন্টই লিখতে বলেছে, তুমি 3টে পয়েন্টই লিখবে। সেখানে কিন্তু আবার 6টা লিখো না, কারণ 6টা লিখলে তুমি কোনো ক্রেডিট পাবে না। সব থেকে ভালো তোমার জানা যে 3টে পয়েন্ট মানে সব থেকে তোমার জানা সব থেকে গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট লিখবে, সব থেকে গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট তুমি লিখবে। যেমন আমি লিখেছি নাম্বার 1, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ওভারঅল ম্যানেজমেন্ট, সামগ্রিক ব্যবস্থাপনার একটা অবিচ্ছেদ্য অঙ্গ এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বাংলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। এটা যে ওভারঅল ম্যানেজমেন্ট, সামগ্রিক ব্যবস্থাপনা, তার একটা অবিচ্ছেদ্য অংশ। ডায়নামিজম, এর গতিশীলতা, এটা একটা গতিশীল প্রক্রিয়া। হ্যাঁ, এর ফিচার্স বলেছে, বৈশিষ্ট্য বলেছে, তাহলে এটা একটা গতিশীল প্রক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ ডায়নামিজম রয়েছে। মিক্সচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স, কলা এবং বিজ্ঞানের সংমিশ্রণ। ইউনিভার্সালিটি, সার্বজনীনতা। ডিসিশন মেকিং প্রসেস, একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। সেন্ট্রালাইজড নেচার, এটা কেন্দ্রীয় চরিত্র রয়েছে। সাবজেক্ট ম্যাটার, এইগুলো তুমি লিখবে। মেকিং প্রোডাক্টিভ টু দা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, যাই হোক এগুলো তোমরা জানো। তো এখানে 4টে বা 5টা পয়েন্ট তুমি লিখলে তোমার কিন্তু কোনো লাভ নেই, বারবার বলছি, কারণ তোমাকে 3 ফিচার্স বলেই দিয়েছে, প্রশ্নে পরিষ্কার বলে দিয়েছে 3টে ফিচার্স, তাহলে তুমি 3টে ফিচার্সই লিখবে, বেশি লিখলে কিছু লাভ নেই। নেক্সট কি বলেছে, রাইট দ্য ফিচার্স অফ ফিক্সড ক্যাপিটাল, এখানে কিন্তু আবার 3টে বলে দেয়নি, তাহলে 3টে না বলে দিলে আমি 5টা কি 6টা লিখবো এবং একটু সংক্ষেপে আলোচনা করব। যেমন দিস ক্যাপিটাল রিমেইনস ইনভেস্টেড ইন ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটসে যে ক্যাপিটালটা বিনিয়োজিত থাকে, এটা বললেই তোমাকে বলতে হবে যে ফিক্সড অ্যাসেটস কাকে বলে। যে স্থায়ী সম্পত্তির উদাহরণ দিলে, যেমন জমি বাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, ইকুইপমেন্টস,
এইগুলোর পেছনে যে ক্যাপিটালটা ইনভেস্টেড থাকে তাকেই ফিক্সড ক্যাপিটাল বলে। ঠিক আছে, দিস ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড ফর এ লং টাইম পিরিয়ড, দীর্ঘকালীন সময়ের জন্য এটা বিনিয়োজিত হয়। দিস ক্যাপিটাল ইজ প্রক্রিয়ড ফর লং টার্ম সোর্সেস অফ ফাইন্যান্স, ফাইন্যান্স তোমার দুটো সোর্স থেকে আসে, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। তাহলে লং টার্ম যে ফাইন্যান্স গুলো নিয়েছো, যে ফাইন্যান্সটা বহুদিন পরে তোমাকে শোধ করতে হবে, শর্ট রান না, খুব দ্রুত তোমাকে পরিশোধ করে দিতে হবে না, সেইখান থেকে যে টাকাটা এনেছো, অর্থাৎ লং টার্ম রিসোর্স, লং টার্ম ফাইন্যান্স থেকে যে টাকাটা তুমি এনেছো, অর্থাৎ দীর্ঘকালীন সময়ের ভিত্তিতে যে টাকাটা তুমি ধার করে এনেছো, বহুদিন বাদে যেটা শোধ করতে হবে ফাইন্যান্সটা, সেখান থেকে তুমি কি করবে, ফিক্সড ক্যাপিটালটাই বিনিয়োজিত করবে, ফিক্সড অ্যাসেট কিনবে। নেক্সট, দিস অ্যামাউন্ট অফ দিস, দ্য অ্যামাউন্ট অফ দিস ক্যাপিটাল ইজ গ্রেটার দ্যান দ্যাট ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার যে ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন, সামেশন অফ কারেন্ট অ্যাসেট মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস, এটা তো ওয়ার্কিং ক্যাপিটাল, তোমরা সবাই জানো, আমাকে লেখার কোনো প্রয়োজন নেই। ওয়ার্কিং ক্যাপিটাল সামেশন অফ কারেন্ট অ্যাসেটস মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস। তাহলে এটা কেন লাগে ওয়ার্কিং ক্যাপিটাল? ডে টু ডে অ্যাক্টিভিটিতে লাগে। তাহলে স্বভাবতই তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা হবে ফিক্সড ক্যাপিটাল। পরিষ্কার বললাম, এইগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট আমরা চলে যাই কি, নেক্সট চলে যাচ্ছি 8 দাগ। 8 দাগে তোমায় কি বলেছে, এইখানে দেখে নাও, এখানে তোমাকে কিন্তু দুটো কোশ্চেন লিখতে হয়েছে। 6 দাগে লিখতে হয়েছে একটা, 7 দাগে লিখতে হয়েছে একটা, আর এখানে তোমাকে লিখতে হবে কটা, এখানে তোমাকে লিখতে হবে কিন্তু দুটো লিখতে হবে, তার জন্য তোমার 4টে প্রশ্ন আছে। পরিষ্কার বুঝে নাও যে এখানে তোমার কোশ্চেন কটা আছে, 4টে কোশ্চেন আছে, তোমাকে লিখতে হবে দুটো। রাইট দ্য মেইন ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট, এগুলো তোমরা জানো, খুব বেশি আলোচনার কিছু অবকাশ নেই। রাইট দ্য মেইন ফিচার্স, দেখো এখানে পরিষ্কার বলে দিচ্ছে মেইন, রাইট দ্য মেইন অফ ফিচার্স না, মেইন ফিচার্স, মেইন ফিচার্স, রাইট দ্য মেইন ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট। তাহলে তার যে ফিচার, যেমন ফ্লো অফ ক্যাপিটাল, সোর্সেস অফ মিডিয়াম এন্ড লং টার্ম ক্যাপিটাল, হ্যাঁ, অর্থাৎ এটা কি হয়, মূলধনের প্রবাহটা ঠিক থাকে। তারপরে তোমার মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে মূলধন সেটা সংগৃহীত হয়। টু সেগমেন্টস, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট অলরেডি আমি একবার বুঝিয়েছি। আচ্ছা, আর সেকেন্ডারি মার্কেট কি, যেখানে ফার্স্ট ইস্যু না, যেখানে একবার যেটা ইস্যু হয়ে গেছে সেটা যখন হাত বদল হয়, সেটা যখন পুনরায় পরে বিক্রয় হয়। নেক্সট তোমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড ফর ক্যাপিটাল ফ্রম বিজনেস ফার্মস, বিজনেস ফার্মসরা তাদের কি আছে, তাদের চাহিদা আছে, আর সাপ্লাই করছে কি, বাই দ্য সেভার্স। এই যোগানটাকে দিচ্ছে, যোগানটা দিচ্ছে বাই দ্য সেভার্স, অর্থাৎ যারা সেভ করেছে, যে মানুষরা টাকাটা সঞ্চয় করেছে তারা হচ্ছে সেভার্স, অর্থাৎ যারা অর্থ রোজগার করেছে, উপার্জন করেছে এবং সেই তার উপার্জিত অর্থের একটা অংশ তারা সঞ্চয় করেছে, তারা সেভার্স। তাহলে তারা কি করছে, তারা সাপ্লাই করছে, তারা যোগানদার, তারা যোগান দিচ্ছে। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, লিকুইডিটি, তারল্য, যাতে অর্থের যাতে তারল্যটা থাকে। প্রেজেন্স অফ ব্রোকার, সেখানে দালালের উপস্থিতি রয়েছে। কন্ট্রোল, নিয়ন্ত্রণ, মানি ক্যাপিটাল। নেক্সট কি বলছে, ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এবং পরিষ্কার বলছে বেসিক ফাংশনস। আগেরটা কি বলেছিল, মেইন ফিচার্স, প্রধান বৈশিষ্ট্য। এবার কি বলছে, এবার বলছে বেসিক ফাংশনস, অর্থাৎ কাজ, কার্যাবলী। কি কার্যাবলী, বেসিক ফাংশনস, একেবারে বেসিক যে কার্যাবলী সেগুলো কি, মোবিলাইজেশন অফ সেভিংস, এনকারেজমেন্ট ইন সেভিংস, অর্থাৎ মানুষ টাকা সঞ্চয় করছে সেটা মোবিলাইজ করতে হবে, সেটা তো যাদের দরকার তাদের হাতে পৌঁছতে হবে। কাদের কাদের দরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারবারি প্রতিষ্ঠানগুলির দরকার, ঠিক আছে, তাহলে তাদের হাতে তো টাকাটা পৌঁছতে হবে, নাহলে লাভ কি হবে, ওদের মূলধনের প্রয়োজন, ওদের টাকার দরকার। আর যারা সেভ করছে, যারা অর্থ রোজগার করছে, যারা জমাচ্ছে, তারা টাকা সঞ্চয় করছে, ব্যাংকে রাখছে, এলআইসিতে রাখছে, বিভিন্ন জায়গায় রাখছে, বা তারা শেয়ার কিনতে চায়, তাহলে তাদের তো মোবিলাইজ করতে হবে টাকাটা। নেক্সট হচ্ছে এনকারেজমেন্ট ইন সেভিংস, সঞ্চয় উৎসাহ দেওয়া। যখনই সেটা বিনিয়োগের জায়গা থাকবে, মানুষ আরো আরো বেশি করে সঞ্চয় উৎসাহী হবে, কারণ সে জানে আমি হাই রিটার্ন পাবো যদি এটাকে আমি বিনিয়োগ করতে পারি। প্রাইসিং অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট,
প্রোভাইডিং লিকুইডিটি অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এগুলো তোমরা জানো। রিডিউসিং কস্ট অফ ট্রানজাকশন, এইগুলো তোমরা জানো, এইগুলো কিন্তু আর বিশেষ আমি যাচ্ছি না। নেক্সট কি আছে আমাদের? ডিস্টিংগুইশ বিটুইন অর্গানাইজড মানি মার্কেট অ্যান্ড আনঅর্গানাইজড মানি মার্কেট। তাহলে 3 নম্বর বরাদ্দ মাথায় রাখবে। তাহলে বাঁদিকে লিখলে পার্থক্যের বিষয়, আর অর্গানাইজড মার্কেট আনঅর্গানাইজড মার্কেট, অর্গানাইজড মার্কেট আনঅর্গানাইজড মার্কেট লিখলে বাঁদিকে লিখলে পয়েন্ট অফ ডিফারেন্স বা পার্থক্যের বিষয়। এটা হচ্ছে কি সংগঠিত, অর্গানাইজড মানে সংগঠিত, আনঅর্গানাইজড মানে অসংগঠিত। তাহলে মানি মার্কেট, মানি মার্কেট মানে কি? মানি মার্কেট মানে কি? টাকার বাজার। ক্যাপিটাল মার্কেট মানে কি ছিল? মূলধনের বাজার, বাংলাগুলো বলছি। ক্যাপিটাল মার্কেট মানে মূলধনের বাজার, মূলধন বাজার। আর মানি মার্কেট মানে টাকার বাজার। মানি মার্কেট মানে টাকার বাজার। তাহলে একটা অর্গানাইজড, একটা আনঅর্গানাইজড, একটা সংগঠিত, একটা অসংগঠিত। কি না? কন্ট্রোলড বাই, অর্গানাইজটা কি? কন্ট্রোলড বাই আরবিআই, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আনঅর্গানাইজটা কি? ইজ নট কন্ট্রোলড বাই আরবিআই, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা কন্ট্রোলড হয় না। নেক্সট, অর্গানাইজড কি বলছে? রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ রেজিস্ট্রেশনটা একদম কম্পালসারি। আনঅর্গানাইজড রেজিস্ট্রেশন ইজ নট ম্যান্ডেটারি, করলেও চলে না করলেও চলে, বাধ্যতামূলক নয়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। নেক্সট কি বলছে? অর্গানাইজড কি বলছে? কমার্শিয়াল ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস, এক্সচেঞ্জ ব্যাংকস আর দ্য মেম্বার্স। এখানে কারা কারা সদস্য? কমার্শিয়াল ব্যাংকস গুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, কোঅপারেটিভ ব্যাংক, সমবায় ব্যাংকগুলি আছে, এক্সচেঞ্জ ব্যাংক। আর আনঅর্গানাইজডে কারা আছে? মানি লেন্ডার, নিধি, ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স, তারা রয়েছে মেম্বার। অর্গানাইজডে কি বলছে? দ্য মেম্বার্স অ্যাকসেপ্ট ডিপোজিট, তারা ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে। আর এখানে আনঅর্গানাইজডে ডু নট অ্যাকসেপ্ট ডিপোজিট। অর্গানাইজডে বলছে ইট ইজ ফর্মাল মানি মার্কেট, আর আনঅর্গানাইজডে বলছে ইট ইজ ইনফর্মাল মানি মার্কেট। তাহলে অর্গানাইজডে কি বলছে? ইট ইজ দ্য ফর্মাল মানি মার্কেট, অ্যান্ড আনঅর্গানাইজড মানি মার্কেটে কি বলছে? ইট ইজ দ্য ইনফর্মাল মানি মার্কেট। রেট অফ ইন্টারেস্ট ইজ লো অর্গানাইজডের ক্ষেত্রে, আর রেট অফ ইন্টারেস্ট ইজ হাই আনঅর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে। অর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে যে সুদের হারটা অনেক কম, কিন্তু আনঅর্গানাইজড অসংগঠিত টাকার বাজারের ক্ষেত্রে কিন্তু সুদের হারটা অনেক বেশি। ভলিউম অফ ট্রানজাকশন ইজ লার্জ, অর্গানাইজডের ক্ষেত্রে লেনদেনের সংখ্যা অনেক বেশি, আর ভলিউম অফ ট্রানজাকশন ইজ স্মল, লেনদেনের সংখ্যা অনেক কম আনঅর্গানাইজডের ক্ষেত্রে। আর এর নেক্সট ডি প্রশ্নে আসি। ডিতে কি বলেছে বাবারা মায়েরা? রাইট দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। ঠিক আছে, কতগুলো লিখতে বলেনি তো? ঠিক আছে, তাহলে আমি এখানে 8টা লিখেছি, নম্বর কিন্তু আছে 3, 8টা লেখার দরকার নেই, অন্তত গোটা 6 লিখো, গোটা 5 কি 6, এবং সেখানে তুমি আলোচনা করে দিও একটু ছোট করে, বেশি বলছি না, 2 লাইন কি 3 লাইন, ম্যাক্সিমাম 3 লাইন, তার বেশি না, ম্যাক্সিমাম 3টে সেন্টেন্স, তার বেশি নয়, 2টো সেন্টেন্সে করলেও চলবে, 2টো বাক্যে তুমি লিখে দাও। কি? নাম্বার 1, প্রোভাইডিং লিকুইডিটি টু সিকিউরিটিজ, যে লিকুইডিটি অর্থাৎ সিকিউরিটিজ গুলো সেক্ষেত্রে করে। প্রাইসিং অফ সিকিউরিটিজ, মোবিলাইজেশন অফ সেভিংস, তোমরা জানো, ক্যাপিটাল ফরমেশন, আর আমি বিস্তারিত বলছি না। নেক্সট কি বলছে? তাহলে আবার বললাম 8এর দাগে কিন্তু তোমাকে 2টো খেয়াল করবে, সব সময় প্রশ্নপত্রটা খুব ভালো করে খেয়াল করবে, সব সময় প্রশ্নপত্রটা খুব ভালো করে খেয়াল করবে। দেখো সংসদ তোমাদের জন্য কি করেছে? একটা বই বের করেছে, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপারস। ঠিক আছে, এই বিএসটিডি বইতে তোমরা অনেকগুলো মডেল কোশ্চেন পেপার পাবে এবং কোশ্চেন ব্যাংক পাবে টপিক ওয়াইজ। ওই টপিকের থেকে কতগুলো 2 নম্বরের প্রশ্ন, কতগুলো 3 নম্বর, যদি 5 নম্বর থাকে কতগুলো 5 নম্বর, সমস্তটা তোমরা কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করো। এই বইটা অত্যন্ত খেটে আমরা তৈরি করেছি এবং সংসদ তোমাদের জন্য প্রচন্ড চেষ্টা করছে। তাদের এত সদিচ্ছা যে তাদেরকে কোনো ভাষাতেই আমরা সাধুবাদ দিয়ে আমরা মানে শেষ করতে পারবো না। তাদেরকে এত ধন্যবাদ জানাই, এত সাধুবাদ জানাই, এত ভালোবাসা জানাই, তোমাদের জন্য এত কাজ তারা করছে। তারা একটা বই পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ বই বের করে দিয়েছে,
যে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক, এই বইটাও তোমরা সংগ্রহ করবে। তাহলে এবার কি বলছি আমরা, এবার যেটা বলছিলাম, হ্যাঁ, যে কোশ্চেন পেপার কিন্তু খুব ভালো করে পড়বে, এবং বলি গোটা কোশ্চেন পেপারটা একসাথে পড়ার দরকার নেই। কেন গোটা পেপারটা একসাথে পড়ার দরকার নেই? তার কারণ হচ্ছে পরের কোনো একটা প্রশ্ন নিয়ে যদি তোমার সমস্যা থাকে, তোমার তখন মাথার মধ্যে ওইটাই ঘুরপাক খাবে, মনের মধ্যে কিন্তু ওটাই ঘুরপাক খাবে, যেটা খুব ভালো জানা আছে সেটাও তখন ভালো লিখতে পারবে না। আমি কি বলেছি বুঝতে পেরেছো? ইউ ডু নট রিড অল দ্য কোশ্চেন্স অফ দ্য হোল কোশ্চেন পেপার। সেকশন এ, সেকশন বি, সেকশন সি একসঙ্গে পুরো কোশ্চেন পেপারটা পড়বে না। প্রথমে সেকশন এ লিখবে, সেকশন এটা পড়ো। যখন সেকশন বি লিখবে, সেকশন বিটা পড়ো। যখন সেকশন সি লিখবে, সেকশন সিটা পড়ো। কি বললে বুঝলাম? বুঝতে পারলে? কারণ তুমি যদি গোটাটা প্রথমে পড়ো, হয়তো সেকশন সির একটা উত্তর তোমার খুব ভালো জানা নেই, একটু ভেবে লিখতে হবে, চিন্তা করে লিখতে হবে। তুমি কিন্তু লিখে আসবে, ছেড়ে আসবে না। মাথায় রাখবে, কোনো উত্তর ছেড়ে আসবে না, কমন সেন্স থেকেও কিছু লিখে আসবে। আরে 5-এর মধ্যে তুমি 5 না পাও, 2 তো পাবে, 1 তো পাবে, যদি কিছু থাকে, উত্তর কিছু মেটেরিয়াল থাকে। একেবারে কিছু না হলে 0 পাবে, কিছু উল্টোপাল্টা ভুলভাল লিখলে 0 পাবে, সেটা বলছি না, কিন্তু কিছু যদি থাকে তাহলে তো কিছু নম্বর পাবে। তা 0 পাওয়ার থেকে তো 2 পাওয়া, ছেড়ে আসার থেকে তো আমি ওটা অ্যাটেম্প করে 2 পাওয়া ভালো। কিন্তু গোটা কোশ্চেন পেপারটা যদি প্রথমে পড়ো, তাহলে কিন্তু ওটাই মাথার মধ্যে আগে ঘুরবে যে আমি ওইটা ভালো জানি না। তখন কিন্তু এটা সাইকোলজি, আমি বলে দিচ্ছি, আমাদের টিচারদের অনেক সাইকোলজি জানতে হয়। তখন সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে, যেটা খুব ভালো জানা নেই সেটাই মাথায় বেশি আগে ঘুরবে, তোমার যেটা খুব ভালো জানা আছে সেটা কিন্তু তখন পেছনের সারিতে চলে যাবে। তাই সেকশন এ লিখতে চাও, সেকশন এটা ভালো করে পড়ো। যখন সেকশন বি লিখতে চাও, সেকশন বিটা ভালো করে পড়ো। যখন সেকশন সি লিখতে চাইবে, সেকশন সিটা পড়বে। তাহলে এখানে বারবার বলেছি যে 8-এর দাগে কিন্তু তোমাকে 2টো প্রশ্ন উত্তর লিখতে হবে, 4টে প্রশ্ন থাকবে। এরপর দেখো 9-এর দাগ কি বলেছে, আবার সেই ফিরে এলাম, 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। এ ডিস্টিংগুইশ বিটুইন পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, প্রচার এবং বিজ্ঞাপন। তোমরা সবাই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। প্রচার কি? কোনো মতাদর্শ, নীতি, দ্রব্য কিংবা কোনো বিষয় সম্পর্কে জনসাধারণকে অভিহিত করানো। এই যে ভোট আসছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করবে। তারপরে তোমার পাড়ার ক্লাবে মনে করো কালকে রবিবার একটা রক্তদান শিবির আছে, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, অটো নিয়ে তোমরা প্রচার করলে চারিদিকে, এটা হচ্ছে প্রচার। অর্থাৎ কোনো মতাদর্শ, কোনো নীতি, কোনো দ্রব্য ইত্যাদি বিষয় জনসাধারণকে জানানো, অবহিত করানো, জানানো। আর বিজ্ঞাপনটা কি? কোনো সেবা কার্য বা দ্রব্যের সঙ্গে, কোনো একটা দ্রব্য বা সেবার সঙ্গে জনসাধারণকে নয়, ক্রেতা সাধারণকে পরিচয় করানো। ভালো করে বোঝো, ক্রেতা সাধারণ অর্থাৎ যারা দ্রব্যটা কিনতে চায় তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে প্রচারের ক্ষেত্রে হচ্ছে জনসাধারণকে অবহিত করানো। এই যে দেখবে না, মিউনিসিপ্যালিটি থেকে, কর্পোরেশন থেকে, এই যে বর্ষার সময় ডেঙ্গু, ম্যালেরিয়া বলে যায় না, তোমরা আপনারা জল জমাবেন না, বাড়িতে কোথাও কোথাও জল জমতে দেবেন না, কারণ জমা জলে হচ্ছে মশার আতুর ঘর, এবং তার থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া এগুলো হয়, এই যে বলে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে প্রচার, মানুষকে, জনসাধারণকে অবহিত করানো, তার ভালো মন্দের বিচারটা থেকে বলে দেওয়া। হ্যাঁ, আর বিজ্ঞাপন কি? কোনো সেবা কার্য বা দ্রব্য, তার সঙ্গে ক্রেতা সাধারণকে পরিচয় করানো। এর প্রচারের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন নয়, কিন্তু বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন। অর্থাৎ বিক্রয় বৃদ্ধি করো, যাতে বিক্রয় বৃদ্ধি করলে মুনাফা অর্জন হয়, অর্জিত হয়। প্রচার হতে পারে লিখিত বা অলিখিত, আর বিজ্ঞাপন হয় লিখিত ও মুদ্রিত। নেক্সট কি বলছে? প্রচার হয়, এর কাজ বহুমুখী, বিজ্ঞাপনের কাজ নির্দিষ্টমুখী। প্রচার কি বললাম? বহুমুখী। কতগুলো উদাহরণ দিলাম, রাজনৈতিক প্রচার বললাম, তোমার ক্লাবের রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার প্রচার বললাম, কর্পোরেশন যখন জনস্বাস্থ্যে প্রচার করে, ডেঙ্গি ম্যালেরিয়া কি করে নিরোধ করা যায়, কি করে বন্ধ করা যায়, আটকানো যায়, হ্যাঁ, সেইটাকে রোধ করা যায়, সেই ব্যাপারে প্রচার করে। আর এর অনেক বেশি বহুমুখী। আর বিজ্ঞাপনটা হচ্ছে নির্দিষ্টমুখী, একটা নির্দিষ্ট লক্ষ্যে সেটা যায়। আর প্রচারের কি? এর ভিত্তি হচ্ছে জনকল্যাণ। আর বিজ্ঞাপনের ভিত্তি কি? বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধি। সিম্পলি ওই দ্রব্যের বাজারটা সম্প্রসারণ করানো
যারা ওই দ্রব্যের সাথে পরিচয় না বা ওই দ্রব্য বা ওই সেবা কার্যের সাথে পরিচিত নয় তাদেরকে পরিচিতি ঘটানো, অর্থাৎ তার বাজারটা সম্প্রসারণ করা এবং বিক্রয়টা বাড়ানো। এবং প্রচারের কাজ অনেক ব্যাপক এবং বিজ্ঞাপনের কাজ অনেক সংকীর্ণ। দেখো আমাদের এটা হয়ে গেল। নেক্সট কি বললো, রাইট দ্য কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান ইন ব্রিফ। দেখো এই প্রথম একটা শব্দ তোমরা পেলে, ইন ব্রিফ অর্থাৎ সংক্ষেপে। সত্যিই তো আছে তো 3টে নম্বর, বড় করে লিখবে কেন ব্রিফ। এবং আমি ভাগ করেছি দেখো দৈহিক গুণাবলী, মানসিক গুণাবলী, পেশাগত গুণাবলী। 3 রকম গুণাবলী থাকে একজন সফল বিক্রয় কর্মী। 3 রকমের গুণাবলী। সেটা হচ্ছে, একটা হচ্ছে দৈহিক গুণাবলী, একটা মানসিক গুণাবলী, একটা পেশাগত গুণাবলী। দৈহিক গুণাবলী কি কি? সুদর্শন চেহারা, দেখতে সুন্দর হলে সুন্দর মুখের জয় সর্বত্র। দেখতে শুনতে কেমন? সুন্দর স্বাস্থ্য, অভ্যাস, স্বাস্থ্যটা ভালো কিনা, নালে করতে পারবে না। অভ্যাসটা ভালো কিনা, পরিশ্রম করার ক্ষমতা আছে কিনা, মার্জিত ভদ্র কিনা। হলো। এবারে মানসিক কি? বুদ্ধিমত্তা, ধৈর্য, সহিষ্ণুতা। ধৈর্য মহৎ গুণ। পেশেন্স ইজ এ গুড ভার্চু, আমরা ছোটবেলা থেকে পড়েছি। তাহলে ধৈর্য না থাকলে কিছু হবে না। একজন যে অল্পে অধৈর্য হয়ে যায়, অল্পে বিরক্ত হয়ে যায়, তার জন্য এই সেলসম্যানশিপের কাজ নয়। নেক্সট কি? উপস্থিত বুদ্ধি ও সচেতনতা। উপস্থিত বুদ্ধি অর্থাৎ বিভিন্ন রকমের ক্রেতা আসবে, কেউ উপর চালাক, কেউ একটু খুঁতখুঁতে, বিভিন্ন রকমের মানসিকতার মানুষ আসবে, তাদেরকে নিয়ে তোমাকে ডিল করতে হবে। তো তোমার উপস্থিত বুদ্ধি যদি না থাকে, হ্যাঁ, এবং সচেতনতা, সবসময় একদম তুমি সচেতন আছো। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স না থাকলে তুমি কি কাজ করবে? যে কাজটা করছো সেটা সম্পর্কে তোমার কোনো কনফিডেন্সই নেই। বাক নৈপুণ্য, তুমি কেমন ভাবে কথা বলো। কথা বলা একটা আর্ট বাবা, কথা বলা একটা আর্ট। কথা এমন ভাবে বলবে, অনেক দুরকম মানুষ আছে এই পৃথিবীতে। একদল মানুষ আছে ভালো কথা মন্দ করে বলে। ভালো কথা বলছে, হ্যাঁ রে তুই আজকে কি দিয়ে খেয়েছিস, হ্যাঁ রে তোর শরীরটা কেমন আছে, হ্যাঁ রে তোর মা কেমন আছে, হ্যাঁ রে তোর বাবা কেমন আছে, হ্যাঁ রে তুই পরীক্ষাটা ভালো রকম প্রস্তুতি নিচ্ছিস তো। এগুলো ভালো কথা, কিন্তু এমন ভাবে বলবে, এমন ভাবে থ্রো করবে, ওই কথাটাই তোমার লাগবে মন্দ। এ হচ্ছে ভালো কথা মন্দ করে বলে। আরেক দল লোক আছে মন্দ কথা ভালো করে বলে, তোমাকে খারাপ কথা বলছে, কটু কথা বলছে, গায়ে লাগার মতো কথা বলছে, কিন্তু সেটা একটা সুন্দর মোড়ক দিয়ে বলছে, একটা কোটিং দিয়ে বলছে, ভালো করে বলছে। অর্থাৎ কি বললাম, দু প্রকৃতির লোক। একদল লোক হচ্ছে ভালো কথা খারাপ করে বলে, আরেক কথা হচ্ছে কটু কথা ভালো করে বলে, খারাপ কথা ভালো করে বলে। তাহলে কি কথা বলা একটা আর্ট, এটা জানতে হবে, শিখতে হবে। সততা, সততা, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। তুমি অনেস্ট কিনা। মিশুকে স্বভাব, দেখো মানুষ দু রকমের হয়, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কি? নিজের মধ্যে থাকে, সে তার অত বেশি বন্ধু থাকে না, সে অত বেশি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে না, অত বেশি মানুষের কাছে নিজেকে ডিসক্লোজ করতে চায় না, সে হচ্ছে ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট কি? যে মিশুকে স্বভাব, অনেক মানুষের সঙ্গে মিশতে চায়, অনেক মানুষের কাছে নিজেকে মেলে ধরতে চায়, কথা বলতে ভালোবাসে। তাহলে এরা হচ্ছে মিশুক, সহজে মিশে যেতে পারে কারোর সাথে। তোমার ক্লাসে একটা ছেলে ভর্তি হলো, অতি সহজে দেখলে সে সবাইকে বন্ধু করে নিয়েছে, 2 দিন 5 দিন 7 দিনের মধ্যে সবার বন্ধু হই হই করে। আরেকজন এসছে, সে খুব চুপচাপ। কোনোটাই দোষের না বাবা। ইন্ট্রোভার্ট হওয়াটাও দোষের না, এক্সট্রোভার্ট হওয়াটাও দোষের না, কারণ এটা মানুষের প্রকৃতি, সাইকোলজি। এক একজন এক এক রকম হয়, হাতের 5টা আঙ্গুল সমান হয়। সবাইকে তুমি ইন্ট্রোভার্ট হতেও বলতে পারো না, সবাইকে আবার এক্সট্রোভার্ট হতেও বলতে পারো না। সেটা তো তার ফ্রম ভেরি বিগিনিং, ছোটবেলা থেকে তার সেই প্রকৃতিটা গড়ে উঠেছে। কিন্তু আমি বলতে চাইছি, যদি এক্সট্রোভার্ট মানুষ হয় তাহলে এই পেশাতে তার সফল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। ইন্ট্রোভার্ট মানুষ, যারা অন্তর্মুখী মানুষ, তাদের পক্ষে কিন্তু এই পেশায় খুব বেশি সাফল্য লাভ করাটা সম্ভবপর নয়। নেক্সট হচ্ছে কি বললাম, উচ্চাভিলাষ, অ্যাম্বিশন থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ। নেক্সট, মনস্তত্ত্বের জ্ঞান থাকতে হবে, নির্ভরশীলতা ও বিশ্বাস, নমনীয়তা। দেখো রিজিডিটিটা ভালো না, সবসময় তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। তুমি যত ফ্লেক্সিবল হবে তত ভালো। অর্থাৎ তুমি একটা কিছু ভেবেছো, তুমি সেখানেই স্টিক করে থাকলে না। নেক্সট হচ্ছে সহানুভূতিশীলতা। আর পেশাগত কি? শিক্ষা, প্রশিক্ষণ, ওই পণ্য বা সেবা সম্পর্কে জ্ঞান। যে দ্রব্য তুমি বিক্রি করছো সেই পণ্য বা সেবা সম্পর্কে তোমার জ্ঞান আছে কিনা। বিভিন্ন ভাষার জ্ঞান, বিভিন্ন ভাষাভাষী মানুষ আসবে। কলকাতা শহরে
বা মফস্বল বড় বড় শহরে বিভিন্ন ভাষার মানুষ থাকে। নেক্সট, নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। দেখো আমি এতগুলো পয়েন্ট তো তুমি তিনে নিশ্চয়ই লিখবে না, তুমি চেষ্টা করবে প্রত্যেকটা থেকে তুমি দুটো করে লেখো, দুটো দৈহিক গুণাবলী থেকে লেখো, সুদর্শন চেহারা লিখলে, সুন্দর স্বাস্থ্য সুঅভ্যাস লিখলে, আবার এখানে বা পরিশ্রম করার ক্ষমতা, যে কোনো দুটো। আবার মানসিক থেকে তুমি বুদ্ধিমত্তা লিখলে, ধৈর্য সহিষ্ণুতা লিখলে, বা তুমি আত্মবিশ্বাস লিখলে, বা সততা লিখলে, বা মিশুকের স্বভাব লিখলে। আবার পেশাগত থেকেও দুটো লেখো, শিক্ষা লেখো, প্রশিক্ষণ লেখো, বা বিভিন্ন ভাষার জ্ঞান লেখো, বা নিজস্ব অভিজ্ঞতা লেখো। মানে আমি বলতে চাইছি যে উত্তরটা খুব পরিপূর্ণ হবে তুমি যদি দৈহিক গুণাবলী, মানসিক গুণাবলী এবং পেশাগত গুণাবলী, তিন ভাগে তো আমরা ভাগ করেছি। একজন সফল বিক্রয় কর্মীর গুণগুলোকে তো তিনটে ভাগে ভাগ করেছি, দৈহিক গুণাবলী, মানসিক গুণাবলী এবং পেশাগত গুণাবলী। এই প্রত্যেকটা জায়গা থেকেই তুমি দুটো করে লিখলে, তাহলে উত্তরটা খুব কমপ্লিট উত্তর হলো। তাহলে দেখো আমাদের এতক্ষণে কিন্তু আমার শেষ হয়ে গেল সেকশন বি। এবার আমরা যাব সেকশন সি। এখানে 5 নম্বর করে বরাদ্দ আছে এবং তোমাকে তিনটে উত্তর লিখতে হবে, 3 5 15। সেকশন এ তে গেছে কত? 10 নম্বর। সেকশন বি তে গেছে 15 নম্বর। সেকশন সি তে আছে 15 নম্বর। তাহলে 15 15 30 আর 10 40। তাহলে সেকশন সি তে কি? প্রথমেই বলছে 10 নম্বরটা কি বলেছে, এখানেও দেখো অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন, দুটো করে কোশ্চেন মিলবে, তোমাকে একটা করে উত্তর লিখতে হবে। রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগের সুবিধা। আমরা জানি কর্মী নিয়োগ এটা দুটো উৎস থেকে হয়, হতে পারে আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, অর্থাৎ ইন্টারনাল সোর্সেস এবং এক্সটার্নাল সোর্সেস। ইন্টারনাল সোর্সেস ইজ দেয়ার অ্যান্ড এক্সটার্নাল সোর্সেস ইজ দেয়ার, আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। তাহলে তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে আভ্যন্তরীণ উৎস থেকে তুমি যখন কর্মী নিয়োগ করবে, তাহলে আভ্যন্তরীণ উৎসগুলো কি একটু জানতে হবে। তুমি লিখে দিলে পদোন্নতি, পদাবনতি, পুনর্নিয়োগ এবং বদলি। কি বললাম? পদোন্নতি, পদাবনতি, পুনর্নিয়োগ এবং বদলি, এইগুলো হচ্ছে আভ্যন্তরীণ উৎস কর্মী নিয়োগের। এটাকে লিখে নিলে এইবার আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগের সুবিধাগুলো কি সেগুলো লিখলে, সহজ সরল পদ্ধতি। এটা নাম্বার 2 অনুপ্রেরণা ও মনোবল, নাম্বার 3 মনোযোগী ও উৎসাহী, নাম্বার 4 অর্থনৈতিক সুবিধা, নাম্বার 5 হচ্ছে পরিচিত, সে তোমার চেনা প্রতিষ্ঠানেরই লোক। নেক্সট উত্তম নির্বাচন, খুব ভালো নির্বাচনটা হবে কর্মী নির্বাচনটা। নেক্সট সময় সাশ্রয়, সময় বেঁচে যাবে। আমি 7টা পয়েন্ট দিয়েছি, এখানে কিন্তু তুমি 7টা পয়েন্টই দিও, 5টা নম্বর আছে বাবা। এখানে কিন্তু সবচেয়ে বেশি নম্বরের কোশ্চেন গুলো কিন্তু সেকশন সি তে আছে। বর্ণনাধর্মী 5 নম্বর করে আছে, তুমি 7টা পয়েন্টই লিখলে তাহলে উত্তরটা খুব সমৃদ্ধ হবে। তুমি প্রথমে বললে যে আমরা জানি, তুমি দেখো বাহ্যিক উৎসটাও একটু লিখে দাও, উল্লেখ করে দাও, তাহলে পরীক্ষক জানবে যে তুমি জানো, তুমি যে জানো সেটা থেকে জানাও। যে তুমি লিখলে যে আমরা জানি দুরকম উৎস থেকে কর্মী নিয়োগ হয়, যথা আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, ইন্টারনাল সোর্সেস এন্ড এক্সটার্নাল সোর্সেস বলে এইবার তুমি ইন্টারনাল সোর্সেসে ঢুকে যাও। ঠিক আছে, তুমি একবার লেখো বাহ্যিক উৎসের কথা, তাহলে সে জানবে যে তুমি জানো যে আমরা জানি দুরকম উৎস থেকে কর্মী নিয়োগ হয়, আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। তাহলে আভ্যন্তরীণ উৎস প্রশ্নে চেয়েছে, তুমি এবার চলে যাও যে আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ হয় কিভাবে না, পদোন্নতি 4টে ভাবে হয়, 4 রকম উপায় আছে, পদোন্নতি, পদাবনতি, পুনর্নিয়োগ এবং বদলি। লিখে তুমি এবার তার সুবিধাগুলো লেখো, 6টা কি 7টা পয়েন্ট লেখো, একটু আলোচনা করে দাও। আবার বলছি বেশি না, 3 থেকে 4টি বাক্য, ম্যাক্সিমাম 4 সেন্টেন্স, 4টে বাক্যের বেশি কখনো না। নেক্সট কি? কর্মী নির্বাচনের ধাপ সমূহ, রাইট দ্য স্টেপস ইনভলভড ইন সিলেকশন প্রসেস, কর্মী নির্বাচনের ধাপ সমূহ। এবং আমি বারবার বলেছি, আগেও বলেছি, ধাপ বা পর্যায় যদি দেয় তাহলে পরপর 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 সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। ভালো করে বুঝে নাও, যদি ধাপ বা পর্যায় ছাড়া কোনো বৈশিষ্ট্য, কোনো সুবিধা অসুবিধা এইগুলো দেয়, সীমাবদ্ধতা, হ্যাঁ তা অসুবিধা যাই দিক, সেটা তুমি কিন্তু হ্যাপাজার্ড ওয়েতে লিখতে পারো। অর্থাৎ বইয়ে তোমার যেভাবে 1 2 3 4 5 আছে, নট নেসেসারিলি তোমাকে সেইভাবেই 1 2 3 4 5 করে লিখতে হবে। আমি কি বলছি ভালো করে বুঝে নাও। যদি একটা প্রশ্ন দেয় যে
অমুক জিনিসের বৈশিষ্ট্য লেখো, অমুকের সুবিধা লেখো, অমুকের গুরুত্ব লেখো, ওই জিনিসটার অসুবিধাগুলি লেখো। বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, সীমাবদ্ধতা, প্রকৃতি, গুরুত্ব, এইগুলো দিলে তুমি বইতে যেভাবে 1 2 3 4 5 6 7 8 আছে ওইভাবে না লিখলেও চলবে, তুমি আগে পরে করে লিখতে পারো। বইয়ের 3 নম্বরটা তুমি প্রথমে লিখলে, বইয়ের 1 নম্বরটা 4 নম্বরে লিখতে পারো। কিন্তু যখন কোনো ধাপ বা পর্যায় স্টেপের কোশ্চেন আসবে তখন কিন্তু ম্যান্ডেটারি ঠিক যেইভাবে আছে সেইভাবে, কারণ এটা একটা ধাপ না সম্পূর্ণ হলে পরের ধাপটা আসে না। তুমি 6 তলা বাড়িতে উঠছো, তুমি আগে লাফ মেরে 6 তলায় উঠবে, তারপর নেমে আসবে 4 তলায়, তারপর আবার 2 তলায় উঠবে, এরকম হয় না। তুমি সিঁড়ি দিয়ে বা লিফটে 1 2 3 4 5 6 করে উঠবে। তাহলে অলওয়েজ কি বললাম, ধাপ বা পর্যায় দিলে কিন্তু তোমাকে ইউ হ্যাভ মেনটেইন দ্য ক্রোনোলজি, ইউ মাস্ট মেনটেইন দ্য ক্রোনোলজি, তোমাকে এটা কিন্তু ক্রোনোলজি মেনটেন করেই লিখতে হবে। যেমন কি প্রথমে 1 নম্বর অধিযাজন পত্র রিকুইজিশন, নাম্বার 2 প্রবেশন রিক্রুটমেন্ট, নাম্বার 3 লিখিত পরীক্ষা, তারপরে সাক্ষাৎকার, তারপরে কর্ম সম্পর্কিত পরীক্ষা, ট্রেড টেস্ট, মনস্তত্ত্ব সম্বন্ধীয় পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, কর্মস্থলে পরীক্ষা, অন দ্য জব টেস্ট। এগুলো তোমরা জানো, নতুন কিছু না, তোমরা এগুলো জানো। এইভাবে তোমাকে কিন্তু পরপর লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলছে 11 দাগের এ, রাইট দ্য ফাংশনস অফ সুপারভাইজার, তদারককারী। যে কার্য তদারক করে, অর্থাৎ শ্রমিক কর্মচারীরা যে কাজ করছে সেটাকে তদারক করছে, তদারককারী, সেখানে কি নাম্বার 1 তার কাজগুলো লিখতে বলেছে। তুমি কি লিখছো, নাম্বার 1 প্রস্তুতির কার্যক্রম, কিভাবে সে কাজটা করবে তার একটা প্রস্তুতি আছে। নিজস্ব কৌশল, প্রত্যেকের কাজ করার তরিকা একরকম না, একরকম তুমি যেভাবে একটা কাজ করো আমি সেভাবে একটা কাজ নাও করতে পারি, আরেকজন একটা কাজ সেভাবে নাও করতে পারে। তাহলে প্রত্যেকের কাজ করার ধরনটা আলাদা, আমি এটা বলতে চাইছি। তাহলে তার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করবে, ব্যবহার করে সে কাজ করবে। নেক্সট হচ্ছে কার্যসূচি প্রণয়ন করবে, একটা সূচি থাকবে তার কিভাবে সে করবে। ধারাবাহিক কাজ, এটা একটা কন্টিনিউয়াস কাজ, অর্থাৎ একদিন হলো না এরকম না, ধারাবাহিক প্রসেস, ধারাবাহিকভাবে চলবে। নেক্সট নিরাপত্তা সুনিশ্চিত করো, শ্রমিক কর্মচারীরা যারা কাজ করছে তারা যেন নিরাপদে কাজ করতে পারে, তারা তো মরে যেতে আসেনি, তারা কাজ করতে এসছে। নেক্সট কি, স্পষ্ট সম্পূর্ণ নির্দেশ, স্পষ্ট নির্দেশ দেবে যেন অ্যাম্বিগুইটি না থাকে, ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন এবং সম্পূর্ণ নির্দেশ, নির্দেশটা আদা খামচা না। নেক্সট কি, অনুপ্রেরণা, তাদেরকে মোটিভেট করো, পরিকল্পনা করো কাজের, উৎপাদিকা শক্তি তাদের বৃদ্ধি করো এবং প্রতিষ্ঠানের উৎপাদিকা শক্তি বাড়বে। রক্ষণাবেক্ষণ, সব জিনিসটা যে ভাঙচুর করে যেন কিছু নষ্ট না করে, নৈতিক দায়িত্ব। তাহলে এইগুলো কিন্তু পরিষ্কার বলে দিলাম। তাহলে এইগুলো তোমার 11টা আমি লিখেছি, 11টা না লিখলে অন্তত 7-8টা লিখো, অন্তত 5টা নম্বর আছে বাবা, তাহলে অন্তত 7টা কি 8টা লিখো কি 9টা লিখো। পয়েন্ট যত লিখবে তত ভালো, পয়েন্ট কমাতে যেও না। আবার বারবার বলছি, এগুলো বাড়িতে হাতে লিখে একবার অভ্যাস না করলে কিন্তু পারবে না, পরীক্ষার হলে ভুলে যাবে বারবার। তোমাকে বাড়িতে যখন লিখে অভ্যাস করবে তোমাকে আলোচনাটা লিখতে হবে না, তুমি শুধু এগুলো লেখো। 1 নম্বর প্রস্তুতির কার্যক্রম, 2 নম্বর নিজস্ব কৌশল, 3 নম্বর কার্যসূচি প্রণয়ন, 4 নম্বর ধারাবাহিক কাজ, 5 নম্বর নিরাপত্তা সুনিশ্চিতকরণ। শুধু পয়েন্টগুলো হাতে লিখে অভ্যাস করো খাতায়। তোমাকে আমি বলিনি নট নেসেসারিলি যে তার আলোচনাটা তোমার মনে পড়বেই পড়বে। তুমি যদি পয়েন্টটা লিখতে পারো, প্রস্তুতির কার্যক্রম আন্ডারলাইন ড্যাশ দেবে, বারবার বলছি। একটা পয়েন্ট লিখলে নাম্বার 1 প্রস্তুতির কার্যক্রম, আন্ডারলাইন ড্যাশ, আন্ডারলাইন করলে ড্যাশ দিলে। এইবার তুমি ওই বলেছি বেশি আলোচনা না, 3 থেকে 4টে বাক্যে, ম্যাক্সিমাম 4টে বাক্য, তার বেশি না। এবং এই আলোচনাটা তোমায় লিখতে গেলে মনে পড়বেই, কিন্তু পয়েন্টগুলো একটু বাড়িতে মায়েরা লিখে অভ্যাস করো। নেক্সট কি আসছে, বি, ম্যাসলস থিওরি। এইটা আমি একটু বলবো। এই ম্যাসলস থিওরিটা একটু বলবো। দেখো কি আছে এখানে, নিড হায়ারার্কি থিওরি। তোমাকে কি বলেছে, বলেছে যে ম্যাসলর থিওরি। তাহলে ম্যাসলর থিওরি গুলোকে একটু বলি। তাহলে এখানে কি আছে, এখানে নিট কটা, পরিষ্কার হচ্ছে 5টা চাহিদা।
5টা চাহিদা মানুষের থাকে। তাহলে অধ্যাপক ম্যাসল উনি ছিলেন শারীরবিদ্যার অধ্যাপক। শারীরবিদ্যার অধ্যাপক ছিলেন অধ্যাপক ম্যাসল। উনি একটা চমৎকার থিওরি দিয়েছিলেন, যেটাকে আমরা বলি ম্যাসলস থিওরি, অর্থাৎ একটা মানুষের নিড হায়ারার্কি থিওরি। একটা মানুষের যে চাহিদা, একটা মানুষের তো অনেক রকম চাহিদা আছে, সেই চাহিদার ক্রমোচ্চ চাহিদা, নিড হায়ারার্কি থিওরি। কি কি এইখানে উনি বলছেন দৈহিক চাহিদা, ইংরেজিতে বলছেন যে বায়োলজিক্যাল নিডস, ঠিক আছে, বা ফিজিওলজিক্যাল নিডস। এখানে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান। আগে লিখে নিই তারপরে বলছি। এরপরে কি আসছে? এরপর আসছে তোমার নিরাপত্তার চাহিদা। এই নিরাপত্তার চাহিদাতে তোমার কি আসছে? পেনশন, আর কি আসছে? অন্যান্য অবসরকালীন সুবিধা। তা আমি রিটায়ারমেন্টের পর, একটা মানুষ রিটায়ারমেন্টের পর পেনশন পাচ্ছে কিনা, বা তার গ্র্যাচুইটি, তার পিএফ, এগুলো সে পেয়েছে কিনা, তাহলে এটা হচ্ছে তার কারণ এখন তার জীবনটা চলবে কি করে, আমি বোঝাবো, আগে লিখে নিই। এরপর হচ্ছে সম্মান, এরপর হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাটা কি? অন্যের সাহচর্য, ভালোবাসা, এইসব। ভালোবাসা, প্রেম, এইগুলো, প্রেম, প্রীতি, এইগুলো। নেক্সট কি? নেক্সট হচ্ছে সম্মান লাভের চাহিদা। আর লাস্ট হচ্ছে আত্মোপলব্ধি। ঠিক আছে, তাহলে এবার একটু বোঝাই। সেটা হচ্ছে, দেখো আমি কেন ত্রিভুজ এঁকেছি, অর্থাৎ উনি পরিষ্কার বলছেন যে একটা নিড না মিটলে পরের নিডটা আসবে না। পরিষ্কার উনি বলছেন যে একটা নিড না মিটলে পরের নিডটা আসবে না, এবং উনি বলছেন এই দুটো হচ্ছে উচ্চ পর্যায়ের চাহিদা। আর এই তিনটেকে উনি বলছেন নিম্ন পর্যায়ের চাহিদা। কোন তিনটেকে? দৈহিক চাহিদা, নিরাপত্তার চাহিদা এবং সামাজিক চাহিদা। এই তিনটে চাহিদাকে বলছে নিম্ন পর্যায়ের চাহিদা, আর সম্মান লাভের চাহিদা এবং আত্মোপলব্ধি, এই দুটোকে বলছে উচ্চ পর্যায়ের চাহিদা। এবং উনি পরিষ্কার বলছেন যে একটা চাহিদা না মিটলে পরের চাহিদাটা আসবে না। কিরকম? প্রথম হচ্ছে দৈহিক চাহিদা, যে মানুষ খেতে পায় না সে কি পড়াশোনা করবে? রুটি, কাপড়া और মকান। আগে খাদ্য, বস্ত্র, বাসস্থান, পেটে খাওয়া আছে কিনা, মাথার উপর একটা ছাদ আছে কিনা, এবং তার বস্ত্র, লজ্জা নিবারণের একটু ব্যবস্থা আছে কিনা, ভালো করে বুঝে নাও। রুটি, কাপড়া और মকান, অর্থাৎ মিনিমাম একটা ক্ষুণ্ণিবৃত্তির মতন খাদ্য আছে কিনা, লজ্জা নিবারণ করার মতন পোশাকটুকু আছে কিনা, আর বাসস্থান, মাথা গোজার ঠাঁই আছে কিনা। নেক্সট কি? নেক্সট হচ্ছে নিরাপত্তার চাহিদা, অর্থাৎ যখন সে ফুটপাতে শুতো রাত্রিবেলা, তার ছোট বাচ্চাটাকে হয়তো কুকুর এসে কামড়ে দিত,
বাচ্চাটা সকালবেলা উঠে দেখতো যে বাচ্চাটা মরে গেছে। কিংবা তোমরা জানবে ফুটপাতবাসীদের কি হয়, মদ্যপ অবস্থায় জোরে গাড়ি চালিয়ে এসে বড়লোক বাপের উশৃঙ্খল ছেলেরা কি করে, চাপা দিয়ে পিষে মেরে ফেলে। প্রভাবশালী হলে তাদের সাজা হয় না, শাস্তিও হয় না, বুঝেছো? তার কোনো নিরাপত্তা নেই। সে যে ঘুমোতে গেল জানে না কালকে তার সকালে ভোর হবে কিনা, সে তো ফুটপাতে শুচ্ছে, তাকে তো চাপা দিয়ে মেরে ফেলা যায় ভারতবর্ষে, যায় তো। তাকে তো, আর বাচ্চাটাকে তো কুকুর এসে রাত্রিবেলা পাগলা কুকুর এসে কামড়ে মেরে ফেলতে পারে, তাতে কোনো নিরাপত্তা নেই। যে যখন ঘরটা পেলো তার নিরাপদ আছে। এবং যদি আমাদের কর্মক্ষেত্রে বলি, তাহলে রিটায়ার হয়ে গেছে, এখন সে পেনশন পাবে, অবসরকালীন সুবিধা পাবে। অর্থাৎ এতদিন সে চাকরি করেছে 60 বছর পর্যন্ত, তাহলে এখন তো সে আর কাজ করতে পারবে না, তার তো বয়স হয়ে গেছে। তাহলে বয়স হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা কমে গেছে, তাহলে তার এখন জীবন, এখন 20 বছর বাঁচবে কি 22 বছর বাঁচবে কি 25 বছর বাঁচবে, তাহলে তার চলবে কি করে, তার আর্নিংসটা কি? তাহলে তাকে পেনশন দিতে হবে। এবং অন্যান্য যে সুবিধাগুলো, যেমন ধরো পিএফ, গ্র্যাচুইটি, এগুলো। এবং এরপরে কি, সামাজিক চাহিদা। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ কিন্তু পশু নয়। মানুষ একাকী বাঁচতে পারে না সমাজে, সে চায় অন্যের সাহচর্য। তুমি একটা ভাড়া বাসায় থাকতে, তুমি একটা নতুন ফ্ল্যাট কিনে তোমার বাবা একটা জায়গায় শিফট করলো, তুমি কি করবে? সেখানে গিয়ে তুমি চাইবে না তোমার বন্ধু বান্ধব হোক? তুমি তো পুরনো পাড়া ছেড়ে এসেছো, এখন তো নতুন পাড়ায় এসেছো, নতুন করে তোমাকে বন্ধু বান্ধব গড়ে তুলতে হবে, পেতে হবে। তাহলে কেউ যদি তোমার সঙ্গে না মেশে তোমার ভাল লাগবে? তুমি খেলার মাঠে গেলে, তুমি পাড়ার ক্লাবে গেলে, কেউ তোমাকে পাত্তা দিল না, কেউ তোমাকে খেলায় নিল না, কেউ তোমাকে ডাকলো না, মিষ্টি করে দুটো কথা বললো না, তোমার ভালো লাগবে? তুমি পাড়ার লাইব্রেরিতে গেলে কেউ তোমাকে ভালো লাগবে? লাগবে না। অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব, সে সবসময় চায় অন্যের সাহচর্য। এখানেই মানুষের বিউটি, সে অন্যের সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে। আর কি চায়? ভালোবাসা, প্রেম, প্রীতি। অর্থাৎ সে ভালোবাসা চায়, মানুষ চায় ভালোবাসা, প্রেম, প্রীতি। মানুষের সাথে মানুষের একটা ভালোবাসার সম্পর্ক হোক, প্রেমের সম্পর্ক হোক, প্রীতিমূলক সম্পর্ক হোক, এটাই সামাজিক চাহিদা। সমাজে তুমি অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল নও। আমি আবার বলছি, উনি বলছেন যতক্ষণ না আগের নিডটা ফুলফিল হবে পরের নিডটা আসবে না। যার দৈহিক চাহিদা ফুলফিল হয়নি, পরিপূর্ণ হয়নি, তার নিরাপত্তার চাহিদা আসবে না। যতক্ষণ না নিরাপত্তার চাহিদা পূর্ণ হচ্ছে তার সামাজিক চাহিদা আসবে না। এবার সামাজিক চাহিদাও পূর্ণ হয়ে গেল, এই তিনটে চাহিদাকে উনি বলছেন নিম্ন পর্যায়ের চাহিদা। আর শেষ দুটো, সামাজিক চাহিদা পূর্ণ হয়ে যাওয়ার পর আসবে সম্মান লাভের চাহিদা এবং আত্মোপলব্ধি। তাহলে সম্মান লাভ কি? অর্থাৎ প্রেস্টিজ। আমরা প্রত্যেকে প্রেস্টিজ চাই। ওই যে আমি প্রথম দিকে একটা রেকগনিশন বলেছিলাম, যে আমার কাজটা স্বীকৃতি পাচ্ছে কিনা, আমার কাজটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে কিনা, আমি কতটা শ্রদ্ধা পাচ্ছি, মানুষের সম্মান পাচ্ছি, এইটা। অর্থাৎ সম্মান লাভের চাহিদা। শুধু অর্থ, আমি অনেক অর্থ রোজগার করেছি, তাতে কিছু লাভ হয় না। দেখবে অনেক বিত্তশালী একটা মানুষ পাড়ার ক্লাবের সভাপতি হয়, কেন? সেখানে সে হয়তো পুজোর সময় হয়তো দুর্গা প্রতিমার দামটা দিয়ে দিল। কেন দিল? তার পয়সার অভাব নেই, তার প্লেন্টি অফ মানিজ আছে, প্রচুর টাকা আছে, কিন্তু সে ফিতে কাটবে, তাকে দেখাবে সব জায়গায়, ছবিতে দেখাবে, এটাই তার প্রেস্টিজ, এটাই প্রেস্টিজ। সম্মান পেল সে অনেক সমাজে, তার যশ, খ্যাতি, প্রতিপত্তি। আমরা শুধু অর্থে খুশি নই বাবা, আমরা শুধু অর্থে খুশি নই, আমাদের যশ চাই, প্রতিপত্তি চাই, খ্যাতি চাই। আর লাস্ট হচ্ছে আত্মোপলব্ধি। যখন এটাও মিটে গেল, আমি অনেক অর্থ তো উপার্জন করেইছি, আমি তার সঙ্গে অনেক যশ, খ্যাতি এগুলোও পেয়েছি, এবার লাস্ট হচ্ছে আত্মোপলব্ধি। অর্থাৎ দায়ী ইয়োর সেলফ, নিজেকে জানো, নিজেকে জানো। অর্থাৎ সমস্ত চাহিদা তোমার মিটে গেছে, তোমার দৈহিক চাহিদা নেই, নিরাপত্তার চাহিদা মিটে গেছে, সামাজিক চাহিদা নেই, সম্মান লাভের চাহিদা নেই, কিচ্ছু নেই, সব মিটে গেছে। এবার ঘরে বসে তুমি নিজেকে ভাবো যে আমি সারা জীবনে কি চেয়েছিলাম, কতটুকু পেলাম, কি করতে চেয়েছিলাম, কতটুকু পেলাম, কি আমি চেয়েছিলাম আর কি আমি পেলাম। এই যে সালতামামি করা, এটা কারোর কাছে তোমাকে উত্তর দিতে হবে না, কারোরকে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, নিজের কাছে নিজে, তুমি নিজের কাছে নিজে এটা ব্যক্ত করো, নিজের মনে মনে তুমি ভাবো যে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম, ওইটাই আত্মোপলব্ধি। তাহলে হয়ে গেল। নেক্সট 12 লাস্ট কি বলেছে,
যে কোনো দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্নের উত্তর দাও। রাইট দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আগে একটু লেখো ওয়ার্কিং ক্যাপিটাল কি, লেখো সামেশন অফ কারেন্ট অ্যাসেটস মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ এইটা আগে লিখে নাও ফর্মুলাটা। কি বললাম? সামেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু সামেশন অফ কারেন্ট অ্যাসেটস মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ কার্যকরী মূলধন হচ্ছে কি, মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। এটা লিখে এবার তুমি লেখো। কি লেখো? এখানে আছেন, আমি পয়েন্টগুলো বলে দিই। কারবারের প্রকৃতি, উৎপাদন সময়, বাণিজ্য চক্র, ঋণের নীতি বা ধারের শর্ত, এগুলো তোমরা জানো। অবচয় নীতি, মুনাফা সংরক্ষণ, কারবারের আয়তন, আর বেশি বোঝানোর কিচ্ছু নেই। তাহলে আমি 12টা পয়েন্ট লিখেছিলাম। কাঁচামাল সরবরাহ, লভ্যাংশ নীতি, করের হার 12টা লিখেছিলাম। তোমাদের 5 নম্বর আছে তো বাবা, 12টা না হলেও অন্তত গোটা স্টেক লিখো, 8টা কি 9টা পয়েন্ট লিখো। এবং আলোচনা, আবার বলছি আলোচনা খুব বেশি নয়, 3 থেকে 4 লাইন। আর নেক্সট বলেছে কি, বি আর্থিক পরিকল্পনার গুরুত্ব। কি কি? আর্থিক হিসাব প্রস্তুতে সাহায্য, মূলধন কাঠামো নির্বাচনে সাহায্য, মূলধন সংগ্রহের উৎস নির্ধারণে সাহায্য, মুনাফার সর্বাধিকরণ ও সম্পদের সর্বাধিকরণ, প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা এবং সম্প্রসারণ, নগদ অর্থের ব্যবস্থাপনা। ঠিক আছে, এগুলো একটু আলোচনা করবে, বেশি না, 3 থেকে 4টে বাক্যে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।